আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। জিও নিউজ বিডির পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম। আজকে আমরা বেশ কয়েকদিন পরে আবার আপনাদের সামনে লাইভে যুক্ত হয়েছি। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন জাতীয় পার্টির এনজিও বিষয়ক সম্পাদক ও জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এবং একসময়ের ছাত্রনেতা মোড়ল জিয়াউর রহমান। তার সাথে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো এবং আজকের যে বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি সেটা হলো যে আপনার যে জাতীয় পার্টি অনেকদিন পর নতুন একটি কর্মসূচি হাতে নিয়েছে, সেই কর্মসূচি নিয়ে কথা বলবো। সেই কর্মসূচিগুলো কি সেটা নিয়ে আমরা জানতে চাইবো তার কাছে। এছাড়া আরেকটা বিষয় আমরা কথা বলবো যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে রাস্তায় মানুষ বলছে যে আপনারা আরো 5 বছর থাকেন। এছাড়া বাংলাদেশে গত 4 দিন ব্যাপী একটি বিনিয়োগ সম্মেলন হয়েছে বা বিনিয়োগ সামিট বলতে পারি আমরা, যেভাবেই বলি না কেন, বিনিয়োগ সামিট হয়েছে। সেই বিনিয়োগ সামিটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বক্তৃতা দিয়ে গিয়ে আবেগ আপ্লুত হয়েছেন এবং 1974 সালে যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে তিনি কিন্তু কান্না রত অবস্থা হয়েছিল। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং বর্তমান রাজনীতি নিয়ে আমরা সে বিষয়ে কথা বলবো। আচ্ছা, আমরা আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি মোড়ল জিয়াউর রহমান, জাতীয় পার্টির এনজিও বিষয়ক সম্পাদক। মোড়ল জি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে যারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমরা প্রথমে, আপনি ইতিমধ্যে শুনেছেন যে আমরা যে বিষয়বস্তু নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আর প্রথমে আমি আপনার সাথে আলোচনার যে নিয়ে আসতে চাই সেটা হচ্ছে যে জাতীয় পার্টি অনেকদিন পরে কিন্তু বিশেষ করে রমজান গেল, রমজানের মধ্যে ইফতার পার্টি হলো। ইফতার পার্টিতে নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে জাতীয় পার্টিকে। এরপরে ঈদ গেল, ঈদ পরবর্তীতে নতুন কর্মসূচি জাতীয় পার্টি হাতে নিয়েছে যে ফিলিস্তিনি গাজায় আপনার বর্বরতা হচ্ছে। আপনারা দেখেছেন যে ইসরায়েলি বাহিনী যে নিষ্ঠুর ভাবে গাজাবাসী এবং রাফাবাসীকে হত্যা করেছে, তারই প্রতিবাদে জাতীয় পার্টি একটি কর্মসূচি গ্রহণ করেছে। এই বিষয়ে আমি মোড়ল জিয়ার কাছে জানতে চাইবো যে আপনারা সরকারের কাছে এ বিষয়ে কোনো পারমিশন চেয়েছেন কিনা বা কোনো পারমিশন আপনারা পেয়েছেন কিনা এবং কর্মসূচিটা কোথায় হবে, কি ধরনের কর্মসূচি জাতীয় পার্টির পক্ষ থেকে হাতে নেওয়া হয়েছে? মোড়ল জিয়া, জি আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। আমি প্রথমেই সব আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু আসলে সন্ধ্যার পরে একটু বাইরে ছিলাম, একটু আসতে দেরি হয়ে গেছে। তারপরেও আপনি যে বিষয় নিয়ে কথা বলেছেন, আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে জাতীয় পার্টি যে আগামীকালের যে প্রোগ্রাম, আপনারা আপনারা মনে হয় জানেন, আমরা গত 2 দিন আগে আমাদের একটা আমাদের একটা অঙ্গ সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতৃত্বে আমরা কাকরাইল পার্টি অফিসের সামনে থেকে আমরা নাইটিঙ্গেল মোড় দিয়ে আবার কাকরাইল মোড় হয়ে আমরা কাকরাইল পার্টি অফিসের সামনে এসে মানে মিছিলটা সমাপ্ত করি এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতৃত্বেই কিন্তু এটা হয়েছিল। এবং এখানে কিন্তু আমাদের স্বতঃস্ফূর্ত মানে সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যারা সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, তারা অনেকে এখানে উপস্থিত হয়েছিল। আসলে বিষয়টা জি তো জি খুব সেন্সিটিভ, যা আপনারা তো সবাই জানেন, আপনিও জানেন যে এদেশে রাষ্ট্রধর্ম ইসলাম করছে পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ। শুক্রবার জি দিন ছুটি ঘোষণা করেছিলেন নেতা এরশাদ। তা ইবতেদায়ী মাদ্রাসা চালু, হ্যাঁ আলিয়া মাদ্রাসা চালু, এরকম তাদেরকে বেতন ভাতার সিস্টেম চালু করা, হ্যাঁ সারা বাংলাদেশের সকল মসজিদ মন্দিরে সকল যে গির্জা প্যাগোডা সকলে এই যে সকল যে ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু বিদ্যুৎ বিল জি মওকুফ করে দিয়েছিলেন এবং তাদের কিন্তু প্রত্যেক ইমাম এবং এই প্যাগোডার গির্জা যেসব জায়গার যেগুলো ধ্যান সাধক আছেন তাদের কিন্তু একটা বেতন ভাতা কিন্তু প্রচলন কিন্তু নেতা এরশাদ তার শাসনামলে করেছিলেন। শুধু সেটা না, জি মানে ইসলামের জন্য উনি এই যে 2 ঈদের বোনাস, হ্যাঁ মানে জি 2 ঈদে যাতে মানুষ, যাতে যারা চাকরিজীবী তারা একটা ভালো বোনাস পায়, এই বোনাস কোথাও কিন্তু উনি কিন্তু প্রথম চালু করেছিলেন।
আপনি জানেন যে আর কদিন পরে আমাদের 14 তারিখে পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখে রাষ্ট্রীয় ছুটি এবং পয়লা বৈশাখে একটা যাতে রাষ্ট্রীয়ভাবে সবাই মানে এই পয়লা বৈশাখকে ছুটি হিসাবে গ্রহণ করতে পারে এবং এই ছুটিতে যাতে সবাই আমোদ ফুর্তি করতে পারে, কারণ এটা বাঙালির ঐতিহ্য পয়লা বৈশাখ। তো সেই বাঙালি সাল গণনার দিন সে উনি দেখাচ্ছে এই ছুটি রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করলেন। এই অসংখ্য অবদান কিন্তু উনি ইসলাম রাষ্ট্রকে কেন্দ্র করে এই ইসলামের জন্য অসংখ্য কাজ কিন্তু উনি করে গেছেন। এই যে টিভিতে আজান প্রথা চালু, কথা বুঝছেন, এই যে রেডিও টেলিভিশনে আজান প্রথা চালু করেছিলেন, এই যে শুধু তা না, আমি আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই, এদেশের প্রথম নেতা এরশাদই কিন্তু বাংলাদেশে এই যে ইংরেজি শিক্ষা এবং আরবি শিক্ষা ক্লাস 1 থেকে উনি বাধ্যতামূলক করে দিয়েছিলেন। উনি বলছিলেন যে অ্যাজ এ মুসলমান হিসাবে প্রত্যেকটা সন্তানের এই ছোটকাল থেকে যদি আরবি শিক্ষা দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে সে কোনো সময় খারাপ কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। আবার যেহেতু ইংলিশটাই ইন্টারন্যাশনাল ভাষা, সেই ইংলিশটাও কিন্তু উনি দেখা যাচ্ছে যে ক্লাস 1 থেকে বাধ্যতামূলক করে দিয়েছিলেন, যাতে আন্তর্জাতিকভাবে আমাদের ছেলেরা যাতে আন্তর্জাতিক বিশ্বে যত সব জায়গায় যাতে চাকরি করতে পারে এবং এই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যাতে ভালোভাবে শিখতে পারে। সেই ধরনের যে স্টেপ বা পদক্ষেপ গুলো উনি যে নিয়েছিলেন এটা আরো সম্পূর্ণ যুগোপযোগী ছিল এবং এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে ওইটাই কিন্তু বেস, মানে এই যে স্বাধীন বাংলাদেশ, আমরা যে 71-এর যে স্বাধীনতা অর্জন করলাম, কিন্তু 71-এর স্বাধীনতা অর্জন করার পরেই দেখা যাচ্ছে আমরা সেই ইন্টারনাল কলোনিজম মানে একটা অভ্যন্তরীণ পরাধীনতার মধ্যে পড়ে গেলাম। কারণ কি, যে আইন ও বিধির দ্বারা বিদেশি শাসকরা শাসন করতো আমাদের, সেই আইনগুলোকে আমরা পাকিস্তানের শব্দ যেখানে যেখানে আছে সেই শব্দগুলো বাদ দিয়ে ওখানে বাংলাদেশ শব্দ লাগাই দিয়ে আমাদের রাষ্ট্র কাঠামো পরিচালনা শুরু করলাম। সেই জায়গাটাই কিন্তু নেতা এরশাদই প্রথমে এই রাষ্ট্র বিকেন্দ্রীকরণ এবং এই যে সিস্টেমটা উনি চালু করলেন, রাষ্ট্রকে একটা পরাধীন রাষ্ট্রকে ভেঙে আইন কানুন ভেঙে স্বাধীন দেশ উপযোগী একটা রাষ্ট্র কাঠামো উনি তৈরি করার চেষ্টা করলেন। সেটারই কিন্তু আজকে বাংলাদেশের আজকে এই যে প্রেক্ষাপটে এই জায়গাটায় অবস্থান যে করছে, এটা কিন্তু নেতা এরশাদের একটা বিরাট অবদান। শুধু এই যে আপনি জানেন যে আমাদের নেতা এরশাদ তৎকালীন তার ক্ষমতার সময় উনি তখন জাতিসংঘে একটা বিশাল গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন এই যে গাজা এবং ফিলিস্তিনের এই ঘটনা বিষয় নিয়ে। তখনকার সময় প্যালেস্টাইনের যে উপরে যে হামলা, এই হামলার বিরুদ্ধে উনি প্রথম বাঙালি নেতা হিসাবে জাতিসংঘে শক্তভাবে বক্তব্য রেখেছিলেন এবং এই ভিডিওটা দেখবেন ইদানিং কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় দেখা যাচ্ছে। ওই বক্তব্যটা কিন্তু ভেসে উঠতেছে, কারণ ইতিহাসটা কাউকে চেপে রাখা যায় না, ইতিহাসকে কাউকে মুছে ফেলা যায় না, ইতিহাসটার ইতিহাসের মতোই করে চলে আসে, সত্যিকার ইতিহাস বেরিয়ে আসবে, এটাই স্বাভাবিক। এই যে উনি যে মুসলমান অ্যাজ এ মুসলিম কান্ট্রির এই যেখানে 90% 95% মানুষ মুসলমান, সেখানকার নেতা হিসাবে উনি কিন্তু সকল ধর্মেরই কিন্তু সমান অধিকার দিয়েছিলেন, কিন্তু অ্যাজ এ মুসলমান হিসাবে ওনার যে প্রথম যে দায়িত্ব ছিল মুসলমানদের রক্ষা করা, সেটার জন্য উনি কিন্তু তখনকার যে জোরালো ভূমিকা রেখেছিল এবং যতবারই গাজার উপরে যখন হামলা চালাইছে ইসরায়েলরা, এই ইহুদিরা, তখনই কিন্তু উনি একটা শক্ত অবস্থানে সবসময় প্রতিবাদমুখ ছিলেন এবং ইসলামের পক্ষ হয়ে মুসলমানদের পক্ষে উনি সবসময় দাঁড়িয়েছেন। এবং জানেন শুধু তা না, আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই, এই এরশাদ সাহেবের আমলেই এই 9 বছর শাসন আমলেই কিন্তু এদেশ থেকে এই যে গাজার পক্ষ হয়ে প্যালেস্টাইনের পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য কিন্তু এদেশকে ট্রেনিং করে পাঠানো হয়েছিল, একটা বিরাট বাহিনী কিন্তু উনি পাঠিয়েছিলেন তৎকালীন। এটা কিন্তু বাংলাদেশে অন্য কোন সরকার আমলে যায় নাই, এরশাদের আমলেই প্রথম এই ট্রেনিং করে তাদেরকে পাঠানো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমরা এরকম খবর তো আসলে বিগত দিনে গত 30 বছর আমরা শুনিনি আর কি, যে কোনো সরকার উনি ওনার শাসন আমলে উনি একটা ট্রেনিং করে তখনকার সময় বাম যে সংগঠনগুলো ছিল যারা এই মানে ট্রেনিং করতে রাজি হয়েছিল, এই যুদ্ধে ঝাঁপিয়ে মানে প্যালেস্টাইনের পক্ষ হয়ে যুদ্ধ করবে যারা রাজি হয়েছিল, তাদেরকে উনি একটা গোপনীয় ট্রেনিং করায় তাদেরকে কিন্তু ওই সময় পাঠিয়ে দিয়েছিল কিন্তু উনি রাষ্ট্রীয়ভাবে। এবং তখনকার সময় প্যালেস্টাইনের পক্ষ হয়ে উনি কিন্তু অর্থনৈতিক সহযোগিতা এবং তৎকালীন এই যে দেখেন এখন যেরকম ওদের একটা খাদ্য সংকট, তাই না, বিরাট ধরনের খাদ্য সংকট, এই খাদ্যর সংকটের যাতে না পড়ে, হ্যাঁ, মানে আমাদের ছোট রাষ্ট্র হিসাবে
তখন কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনৈতিক ওরকম ভিত মজবুত ছিল না। তারপরেও কিন্তু এরশাদ সাহেব তার জায়গার থেকে দেশকে যেভাবে পরিচালনা করছেন, দেশের ডেভেলপমেন্ট যেভাবে করেছিলেন, সেইভাবে উনি মুসলমানদের যেখানে যেখানে সারা বিশ্বে মুসলমানরা যেখানে যেখানে তখনকার সময় নির্যাতিত হচ্ছিল তাদের পক্ষে উনি শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন। এবং অর্থনৈতিকভাবে যেটুকু সহযোগিতা করার দরকার, এবং সেই সময় কিন্তু প্যালেস্টাইনে উনি পাঠিয়েছিলেন। এগুলো কিন্তু ইতিহাস কিন্তু আটকানো যাবে না, আপনি ইতিহাসকে মুছে ফেলতে পারবেন না, এটা হলো সত্য ঘটনা। আপনি এই কয়েকদিন আগে দেখবেন, আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, গুরুত্বপূর্ণ ইনফরমেশন। বর্তমানে যে আপনার শ্রমিক জোটের যিনি সাধারণ সম্পাদক আছেন, ওনার নামটা আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নাই, ওনার ডাক নামটা, উনি এখন মানে খুব সম্ভব জাসদ আম্বিয়া গ্রুপের উনি আপনার হলো আম্বিয়া গ্রুপের স্থায়ী কমিটির সদস্য। উনি কিন্তু তখন ওই ট্রেনিং করে, হ্যাঁ, ওনার সাথে যারা যারা গিয়েছিলেন, ওনার সেই আইডিটা ইদানিং কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে, কারণ এরশাদের আমলেই কিন্তু ওনারা গেছেন। হয়তোবা ওনার মুখ থেকে আসি নাই, কিন্তু ওনার ছবি কিন্তু ওনার ওই সময় যারা যুদ্ধে গেছে এরশাদের আমলে, সেগুলো কিন্তু এখন দেশে উঠতেছেন, কথা বুঝছেন? এইটাই হলো মূল টাকাটা। এটা কিন্তু ধরেন আমাদের কেউই, অনেকে অস্বীকার করছে সবসময়, কিন্তু এটাই সত্য ঘটনা। এরশাদ সাহেবের আমলেই কিন্তু প্রথমে এই প্যালেস্টাইনের পক্ষে লোক পাঠানো হয়েছিল। এবং যা শুধু তাই নয়, এই যে কুয়েতের পক্ষে যখন আমাদের এই যে সোলজার আর্মিদেরকে যখন পাঠানো হয়েছিল, এটার বিরুদ্ধে কিন্তু আমাদের বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিরোধিতা করেছিল, এবং তখন তৎকালীন সময় ভারত জোরালোভাবে বিরোধিতা করেছিল। জাতিসংঘ মিশনে, হ্যাঁ, এইটার জন্য কিন্তু ভারত জোরালোভাবে বিরোধিতা করেছিল। আজকে আমাদেরকে বলা হয় আমরা নাকি ভারতপন্থী রাজনৈতিক দল। খুবই দুঃখজনক। আমরা এদেশের মানুষের রাজনৈতিক, জনগণের রাজনৈতিক দল হলো জাতীয় পার্টি। এর একটাই কারণ কি দেখেন, আমরা, আমাদের সবচেয়ে বড় গুণ হলো যে জাতীয় পার্টির হাতে কোনো রক্তের দাগ নাই। এবং আরেকটা বড় গুণ হলো জাতীয় পার্টির যে বাংলাদেশে অনেকে তো না, এই আপনি যে বললেন যে জাতীয় পার্টির হাতে রক্তের দাগ নেই, অনেকে কিন্তু আবার বলছে যে 90 যে আন্দোলন, সেই আন্দোলনে নূর হোসেন সহ অনেকের কথাই বলা হচ্ছে, ডাক্তার মিলনের কথা বলা হচ্ছে, এই অভিযোগটা তারা দিচ্ছে জাতীয় পার্টির উপরে। এই বিষয়ে আপনার মতামত? আমার কথা হলো, যদি নূর হোসেন এবং ডাক্তার মিলনকে যদি এরশাদ সাহেবের নির্দেশে যদি হত্যা হতো, তাহলে তাদের নামে যে মামলাগুলো ফাইলিং করা হয়েছে সেখানে কোনো প্রমাণ করতে পারলো না কেন? এরশাদ সাহেব জীবিত থাকা অবস্থায় কোনোদিনও তারা প্রমাণ করতে পারলো না কি জন্য? এটা হলো জাতির সামনে এখন করছেন। আপনি জানেন, কদিন আগে বর্তমানে আমাদের যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার, উনি কিন্তু একটা টক শোতে উনি কিন্তু উল্লেখ করেছেন যে বাংলাদেশে যে যাই আমরা স্বৈরাচার, এরশাদকে স্বৈরাচার বলি না কেন, একমাত্র এরশাদের আমলে সব থেকে বেশি লোক কম মারা গেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে হাতে গোনা 14-15 জন, এরকম উনি এরকম একটা এস্টিমেট দিয়েছেন। আমি আরেকটা রেফারেন্স দিয়ে বলি, 91-তে যখন বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি ক্ষমতা আসার পরে বিএনপি তখন মানে ম্যানিফেস্টো যে করছিল নির্বাচনে, সেই ম্যানিফেস্টোতে উল্লেখ করছিল যে এরশাদের আমলে 114 জন মতো নাকি মানুষ মারা গেছে। এখন তো প্রতিদিনই মনে হয় 1000-এর উপরে লোক, মানে 100-এর উপরে লোক মারা যায় বাংলাদেশে। বর্তমানে বাংলাদেশে 100-এর উপরে রেগুলারই লোক মারা যায়, মানে বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় হত্যাযজ্ঞ হচ্ছে, বিভিন্ন ভাবে কোনো না কোনো ভাবে 100-এর উপরে বাংলাদেশে লোক মারা যায়। এখন কিন্তু আরেকটা জিনিস আমরা মব জাস্টিস দেখতে পাচ্ছি, যে বিচার প্রচুর পরিমাণে, প্রচুর বিচার। আগে যেরকম এক্সট্রা জুডিশিয়াল কিলিং হতো, হ্যাঁ, এখন সেখানে সেটা আধুনিক রূপ ধারণ করছে, সেটা হলো মব জাস্টিস। আপনি কোনো বিচার বিভাগকে মানলেন না, আপনি কোনো প্রশাসনকে মানতেছেন না, আপনি কোনো আইন কাঠামো মানলেন না, এবং দেশের যে রাষ্ট্রীয় যে সংবিধান আছে, রাষ্ট্রীয় যে আইন কাঠামো আছে, আপনি সবগুলোরে ওভারটেক করে কোনো কিছু না মেনে আপনি মব জাস্টিস সৃষ্টি করতেছেন। আপনি আপনার ক্ষমতা আপনি দেখানোর চেষ্টা করতেছেন। এটা তো একটা স্বাধীন দেশের কাম্য হতে পারে না। আইন সবার জন্য সমান থাকতে হবে। আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই, আপনি একটা রাষ্ট্র তো আইনের উপরেই চলে, আইনের উপর ভিত্তি করে, অবশ্যই আপনি আইন ছাড়া তো চলবে না।
কি জানি বলতেছিলেন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমি গুরুত্বপূর্ণ ইনফরমেশন একটা দিচ্ছি এই কারণে, আপনি 2 দিন কুসুম গতকালকে না 2 দিন আগে দুদুকে আপনার সার্জিস এবং হাসনাত তাদেরকে আমি যথেষ্ট সেলুট জানাই এই কারণে, 24শে বিপ্লবে তাদের একটা বড় ভূমিকা আছে আন্দোলনে। তারা যে কজন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সবসময় আমরা এই বাঙালি জাতি সবাই কিন্তু সেলুট জানাই তাদেরকে। কিন্তু তাদেরকে মনে রাখবে, এ দেশের মানুষ সবাই কিন্তু মনে রাখবে। কিন্তু আমি তাদেরকে একটা জিনিস দেখলাম যে তারা 2 দিন না 3 দিন আগে খুব সময় টিভিতে আমি একটা টেলিভিশনের রিপোর্ট দেখলাম, এমনকি নাগরিক টিভিতে আমি একটা মানে রিপোর্টটা দেখছিলাম যে ওনারা দুদুকে গেছেন কয়েকজনের নামে লিখিত কমপ্লেন দিয়ে আসছেন। আমার কথা হলো এই দায়িত্বটা তো উনাদের না। দুদুক একটা স্বাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তাদের কাজ হলো কারা কারা দুর্নীতি করছে বিগত সময়, তাদের মানে কাগজপাতি গুলো, তার ট্যাক্স জমা ঠিক মতো আছে কিনা, তার ট্যাক্সের ফাইল দেখলেই তো সে বুঝতে পারবে যে সে কতটুকু দুর্নীতি করছে না করছে। প্রতি বছরে সে যে ট্যাক্স জমা দেয়, তার ট্যাক্সের রিটার্ন কপি তো যখন জমা দেওয়া হয়, এই ট্যাক্সের রিটার্ন পেপার দেখলেই তো আপনি ক্লিয়ার হয়ে যাবে যে সে তার জ্ঞাত বহির্ভূত আয়ের কতটুকু বাড়ছে, তার যে ইনকাম আছে তার থেকে কতটুকু বেড়েছে, কি টাকা পরিমাণ সে দুর্নীতি করছে, কি কি কিনছে, হ্যাঁ, যেটুকু তার আয় ছিল তার থেকে বেশি কত টাকা কি সে সম্পদ বানাইছে, এগুলো কিন্তু সব থেকে এভরিথিং কিন্তু বেরিয়ে আসে। তখন কিন্তু আপনি দুর্নীতি ধরতে পারবেন। দুদুকের কাজটাই কিন্তু এই জায়গাটায়। কিন্তু অবাক কাণ্ড যে জুলাই বিপ্লবের যারা নেতৃত্ব দিলেন তারা এই দায়িত্ব কেন ঘাড়ে তুলে নিলেন আমার মাথায় ধরে না। ওনারা এখন কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা নাই, ওনারা কিন্তু এখন একটা রাজনৈতিক দলের 2 জন যুগ্ম সমন্বয়ক। যুগ্ম সমন্বয়ক, একজন উত্তর এবং দক্ষিণের সমন্বয়কের দায়িত্ব পালন করতেছেন। তাদের এত এই দায়িত্ব কে দিল যে একটা লিখিত আকারে দুদকের কাছে ওনারা লিস্ট দিয়ে আসতেছেন যে এরা দুর্নীতির সাথে জড়িত। তার মানে কি এর আগে আপনারা শুরুতেই দিতে পারলেন না কেন? আমরা তো ওনাদের নামে অনেক ব্যাড ক্লেম দেখলাম, অনেক নেগেটিভ ক্লেম দেখলাম যে বিভিন্ন জায়গাতে ওনারা টেলিফোন করে বিভিন্ন চাঁদাবাজির কথা উঠে আসতেছে, অনেকে নাকি বাধ্য হয়ে গোপনে তাদেরকে টাকা দিছে, এরকম কথা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু অহরহ দেখতে পাচ্ছি এখন। কিন্তু ওনারা দেখলাম এই কাজটা করতেছে। আমি মূল কথায় আসি, আগামীকাল প্রোগ্রামের বিষয়ে আপনি আমাদের কথা বলছেন জাতীয় পার্টির বিষয়। আমরা কিন্তু জাতীয় পার্টি হলো জনগণমুখী একটা রাজনৈতিক দল। আমরা শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী এবং সকল সাধারণ জনগণের রাজনীতি কিন্তু জাতীয় পার্টি করে। জাতীয় পার্টির আদর্শই কিন্তু হলো এই দেশের সাধারণ মানুষের ক্ষেত মজুর, দিন মজুর যারা আছে তাদের রাজনীতির কথাটাই কিন্তু জাতীয় পার্টি এই রাজনীতিটা করে। এবং জাতীয় পার্টি ওই জন্য, যেহেতু গাজায় যে হত্যাযজ্ঞ হচ্ছে, যে নৃশংস হত্যাযজ্ঞ হচ্ছে, এটা মেনে নেওয়ার নয়। অনেকে মনে করছে যে জাতীয় পার্টি হয়তো কেন ঘরে বসে আছে। বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে 14 সালে আমাদের নেতা এরশাদ জীবিত থাকা অবস্থায় জাতীয় প্রেস ক্লাবে একটা বড় শোডাউন দেওয়া হয়েছিল জাতীয় পার্টির তৎকালীন সময়, এবং তখন আমি ছাত্র সমাজের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। সকল ছাত্র সংগঠনের একটা পার্টিসিপেশন ভালো ছিল এবং প্রেস ক্লাব থেকে আমরা শাপলা চত্বর পর্যন্ত একটা বড় ধরনের ভূমিকা পালন করেছিলাম। আমরা যে মুসলমানদের পক্ষে সবসময় এবং মুসলমানদেরকে সত্যিকারে যে জাতীয় পার্টি যারা রাজনীতি করে তারা যে মুসলমান ভ্রাতৃত্ববোধ এত দৃঢ়, দেখবেন যে হেফাজতে ইসলাম যখন সমস্যায় পড়লো, যে হেফাজতে ইসলাম যে শাহবাগ চত্বরে, ওই শাপলা চত্বরে যে অনুষ্ঠানে ডাক দিয়েছিল, এই হেফাজতে ইসলামের পক্ষে কিন্তু কেউ দাঁড়ায় নাই তৎকালীন সময়। জাতীয় পার্টি একমাত্র সবার আগে তৎকালীন সময় পাশে দাঁড়িয়েছিল এবং তাদেরকে মানে এই যে ওইখানে যারা উপস্থিত হয়েছিল তাদের পানি এবং কিছু শুকনা খাবারের ব্যবস্থা কিন্তু জাতীয় পার্টি, শুকনা খাবারের ব্যবস্থা কিন্তু জাতীয় পার্টির নেতা এরশাদের নির্দেশেই তৎকালীন সময় কিন্তু জাতীয় পার্টির প্রথম এগিয়ে গিয়েছিল। কারণ কি, হেফাজতে ইসলাম সকলেই মুসলমানরা মাঠে নামিছে
তাদের দাবিটা যৌক্তিক ছিল বিধায় কিন্তু নেতা এসে তাদের পক্ষে দাঁড়িয়েছিল। এবং আমি একটা ইনফরমেশন দিই, হেফাজতে ইসলামের যখন যে তৎকালীন সময় যখন যে তাদের উপর যে রাত্রে যে সারা মানে যে অভিযান চালানো হয়, আপনারা জানেন যে আমাদের যুব সংহতির পুরান ঢাকার আলমগীর নামে আমাদের এক নেতা কিন্তু ওই আন্দোলনে ওই অপারেশন সার্চলাইট এতে কিন্তু মারা গিয়েছিল। হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছিলাম, ওনাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমাদের জাতীয় পার্টির যারা নেতারা আছে তাদের পক্ষ থেকে আমি আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। কিন্তু দেখেন এইগুলো কিন্তু কেউ মনেও করে না। এইগুলো বাংলাদেশের মানুষ মনে করে, বাংলাদেশের মানুষ সবসময় আমাদের উপরে সরাসরি ট্যাগ লাগানো দরকার। আচ্ছা, আমাদের উপরে আমাদের গায়ে হাতে রক্তের দাগ নাই, আমাদের বা জাতীয় পার্টি কোনো নেতার নামে ওই ধরনের কোনো দুদকের বা ওরকম বড় ধরনের কোনো দুর্নীতি করছে এই ধরনের কেলেম আজ অবধি পর্যন্ত কেউ বাস্তবায়ন করতে পারি নাই। আমাদের উপরে দোষ একটাই, আমরা নির্বাচনে গিয়েছি। তাই নির্বাচনে যাওয়া কি এটা কোনো অপরাধ? এটা তো দলীয় ম্যানিফেস্টো বা দলীয় সিদ্ধান্তের বিষয়। আপনি সংবিধান অনুযায়ী নির্বাচন হচ্ছে, নির্বাচন না যাওয়াটা কি অপরাধ বলেন? না, সেটা তো অবশ্যই। আমার তো সংবিধান মানতে হবে, যতক্ষণ পর্যন্ত এক্সিস্ট আছে যে সংবিধান, সেই সংবিধান তো আমাকে মানতে হবে। সংবিধান অনুযায়ী এখানে সংবিধানের পর আরো একটা বিষয় আছে যে আমার দল কিভাবে চলবে, কিভাবে সিদ্ধান্ত নেবে, দেশের পক্ষে মানুষের কথা বলবে, সেটা আমার দলীয় একটা সিদ্ধান্তের বিষয়। আমি কার সাথে জোট করব, কার সাথে যাব, কার সাথে গেলে, কোন দলের সাথে গেলে আমার সুবিধাটা হবে, এটা একটা সম্পূর্ণ কিন্তু দলীয় বিষয়। তারপর কেন অন্যান্য দলগুলো এই বিষয়টাকে অন্যভাবে নিচ্ছে, এইটা আমার আসলে কোনো সময় বোধগম্য হয় না, যে কেন তারা এইগুলোকে নিয়ে বারবার কাটাছিড়া করে। না, বিষয়টা হচ্ছে কি, এটা আসলে দেখেন 18 সালে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, তখন কিন্তু কথা উঠি না। মানে এটা কিন্তু সাধারণ মানুষের কিন্তু রাগ না, জাতীয় পার্টি অংশগ্রহণ করছে এটা সাধারণ মানুষের না। এটার রাগটা হলো যারা 18 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিল কিন্তু 24 সালে এসে যারা অংশগ্রহণ করি নাই, তাদের রাগ। তারা এটাকে জাতীয় পার্টিকে কিভাবে খাটো করা যায় রাজনৈতিকগতভাবে, সেই চেষ্টাটা সবসময় করে গেছে। বিষয়টাই আমরা কিন্তু নির্বাচনে গিয়েছিলাম শুধুমাত্র সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্য, আমরা কিন্তু অন্য কোনো কারণে না। আমরা বাধ্য হয়েছিলাম এক প্রকার নির্বাচনে, আমরা কিন্তু বাধ্য হয়েছিলাম। চাপ ছিল কিনা? হ্যাঁ, চাপ ছিল, চাপ তো অবশ্যই ছিল, চাপ তো ছিল। আপনি একটা জিনিস ভাবেন, আমরা কিন্তু এই যাবৎকাল যতবার ইলেকশন করেছি, জাতীয় নির্বাচন করেছি এবং লোকাল পর্যায়ে যে নির্বাচন করেছি, আমাদের যে ভোটের পার্সেন্টেজ কাউন্ট হয়, জাতীয় পার্টির যে ভোটের পার্সেন্টেজ, আমরা কখনোই কিন্তু প্রত্যেকটা উপজেলায় বলেন, উপজেলা ইলেকশন বলেন, ইউনিয়ন পরিষদ ইলেকশন বলেন, আমাদের যেখানে আমাদের জাতীয় পার্টির নাঙ্গল প্রতীক ছিল, আমাদের কিন্তু ভোটের পার্সেন্টেজ সবসময় মানে খুব দুর্দিন, মানে এত খারাপ অবস্থার মধ্যে কিন্তু আমাদের কখনোই 13% নিচে কিন্তু ভোট নামি নাই। আমি এভারেজে কথা বলছি, কিন্তু কাউন্টিং এ দেখানো হয়েছে আমাদেরকে সবসময় যে আমরা কোনো সময় 9%, কোনো সময় 7%, কিন্তু আসলে অ্যাকচুয়ালি জাতীয় পার্টি কাউন্টিং এর যে এভারেজটা যদি টানা হয়, একক নির্বাচনের যে ভোটের পার্সেন্টেজ, আমরা যেটা যতগুলো অংশগ্রহণ করেছি সেই অংশগ্রহণে যদি মানে আমরা ধরেন এক আসনে পেলাম 1 লক্ষ ভোট, অন্য আসনে পাইছি ধরেন 10,000 বা 15,000 ভোট। আমার কিন্তু এবারে যদি কাউন্টিং হয়, সেই কাউন্টিং যদি পার্সেন্টেজ হিসাব করেন, তাহলে দেখা যাবে যে আমাদের 13% ভোট এখনো পর্যন্ত বাংলাদেশে বিদ্যমান। এখন ধরেন সবচেয়ে বাংলাদেশি ক্রাইসিস মুহূর্তে এখন এই মুহূর্তে জাতীয় পার্টি যাচ্ছে কেন? সকলে আমাদেরকে দোষর মনে করছে। কি কারণে? আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম তাই। আরেকটা কারণ কি, আমরা কেন পদত্যাগ করলাম না। কিন্তু সেদিন যে অবস্থা পরিস্থিতি ছিল, আমাদের সেই সক্ষমতা বা ওই অবস্থার মধ্যে যেখানে সমগ্র বাংলাদেশের মানুষ কোনো কথা বলার সাহস পায় নাই, সেখানে জাতীয় পার্টি কত বা কি করতে পারতো। আমাদের 6 মাস ইনজাংশন দিয়ে রাজনীতি বন্ধ করে রাখছিলেন মাননীয় চেয়ারম্যানের। আপনারা জানেন
যে একটা right. সেশন জাজ, একটা চেম্বার জাজ আমাদের, একটা সেশন জাজ আমাদের মাননীয় চেয়ারম্যান জনবন্ধু জনাব গোলাম মোহাম্মদ কাদের, একজন শিক্ষিত সৎ ব্যক্তিত্ব মানুষ, ওনাকে 6 মাস ইনজেকশন দিয়ে পলিটিক্সে কোনো কথা বলতে দেওয়া হয় নাই। তখন কিন্তু বাংলাদেশে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল এই বিষয়ে কোনো প্রতিবাদ এবং এই বিষয়ে কোনো কথা বলেন নাই। তাহলে তো আমার রাজনীতি আমাকে করতে হবে। আমাদের মাননীয় চেয়ারম্যান সেটাই চেষ্টা করেছেন, একদিক থেকে দল বাঁচানোর চেষ্টা করেছেন, দলের নেতাকর্মী যাতে বিপদে না পড়ে সেই চেষ্টাটা করেছেন, দলের নেতাকর্মী যাতে ভালোভাবে থাকতে পারে সেই চেষ্টাটা করেছেন, এবং সাথে সাথে যেন দলটাও বেঁচে থাকে উনি সেই চেষ্টাটাই করেছেন। উনি কিন্তু 24 সালে নির্বাচনে যাইতে চাই নাই, ওনাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। তারপরও উনি মেনে নিয়েছেন দলের স্বার্থে, বৃহৎ স্বার্থে উনি চিন্তা করছেন যাতে দল যাতে বেঁচে থাকে। না হলে ওই সময় ওনাকে হুমকি দেওয়া হয়েছিল যে আপনার দলের নিবন্ধন চিনি নেওয়া হবে, আপনার দলের প্রতীক নাঙ্গল চিনি নিয়ে অন্য আরেকজনকে দিয়ে দেওয়া হবে। এমন ধরনের হুমকির মুখে উনি ছিল। বাধ্য হয়ে উনি তখন নির্বাচন করেছেন, এবং নির্বাচনে অংশগ্রহণের মধ্যে দিয়ে আপনি জানেন যে কি ন্যাক্কারজনক, মানে কিভাবে আমাদেরকে হেয় করেছেন আমলিগ সরকার, গত ফ্যাসিস্ট সরকার কিভাবে আমাদেরকে হেয় করেছেন, মাত্র 11টা সিট দিয়ে উনি আমাদেরকে অপমান করেছেন। মানে নির্বাচনটা ছিল হলো আমলিগ যেখানে চাইছে এমপি হবে সেখানে এমপি হয়েছে, আমলিগ সরকার যেখানে চায় না এমপি হবে না সেখানে এমপি হয় নাই। এরকম একটা নির্বাচন হয়েছে, মানে ফ্যাসিস্টের যেভাবে নির্বাচন করে সেভাবে নির্বাচন হয়েছে ক্ষমতা টিকে থাকার জন্য। তা আমাদের এর থেকে তো আমাদের কোনো অপরাধ নাই। আমাদের নেতা প্রথম 3রা জুলাই প্রথম পার্লামেন্টে এই বৈষম্যের পক্ষে সবচেয়ে বেশি যুক্তিযুক্ত একটা মানে আধুনিক উপযোগী এবং রাষ্ট্রের উপযোগী উনি সংবিধানে ব্যাখ্যা দিয়েছিলেন, এবং কি কারণে 71 স্বাধীনতা এসেছিল যে বৈষম্যর বিরুদ্ধে সংগ্রাম করে মধ্য দিয়ে, সেই কথাগুলো কিন্তু উনি উল্লেখ করেছেন। যে অর্থনৈতিক বৈষম্য, মানুষের চলাফেরার স্বাধীনতা, এগুলো যদি আপনি আটকে দেন, ছাত্রদের যে বৈষম্য সৃষ্টি করেছেন কোটাপোতা দিয়ে, এই কোটাপোতা যদি বাতিল না করেন, তাহলে কিন্তু আমাদের যে 71 অর্জন হয়েছিল আবারও কিন্তু একটা এরকম 71-এর মধ্যে ঘটনা ঘটবে। তৎকালীন তো কেউই কোনো ওনার কথায়, উনি যে প্রতিবাদ করেছিলেন ওনার তো সেই সময় জেলে যাওয়ার কথা। কই বাংলাদেশে কোনো মানুষ তো কোন গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো যেগুলো 5 আগস্টের পরে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, কই তারা তো কেউই তো ওই সময় প্রতিবাদ করেননি। তারা তো তখন বলেছিলেন, কেউই আন্দোলনে ছিলেন না। এগুলো আমরা মিডিয়ার মাধ্যমে জানি, এবং এখন এই কথাগুলো কিন্তু বেঁচে উঠছে মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়া হলেও পাওয়া যাচ্ছে। বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার একটা বক্তব্য মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যে তিনি বলেছেন যে এই আন্দোলনের সাথে বিএনপি জড়িত না, এরকম একটা বক্তব্য আসলেই ছিল না, আসলেই ছিল না। আসলেই বিএনপির মতো একটা বিরোধী রাজনৈতিক দল তখন আন্দোলনের শুরুতে ছিল না। সর্বপ্রথম জাতীয় পার্টি প্রথম প্রতিবাদ সংসদে জানানোর পরেই আন্দোলনে বেগবান শুরু হয়। বাংলাদেশের মানুষ তখন আস্থা ফিরে পায়, আন্দোলনে নামতে বাধ্য হয়। পরবর্তীতে সকল রাজনৈতিক দল কিন্তু এই আন্দোলনে নেমেছিল, এবং শুধু তাই নয়, মানে যারা আমলিগের পরিবর্তন চায়, যারা আমলিগ করতো কিন্তু আমলিগের কর্মকাণ্ডকে পছন্দ করতো না, যেভাবে ফ্যাসিস্ট দিয়ে চালাচ্ছে এটা কোনো আমলিগের চরিত্র হতে পারে না, সেরকম ব্যক্তিও, সেরকম আমলিগানরাও এই আন্দোলনে নেমেছিল। আমাদের বৈষম্য যারা আন্দোলন করেছে, সার্জিসের কিছুদিন আগের একটা বক্তব্য দেখবেন, সে কিন্তু বলেছে যে ওই সময় যারা ছাত্রলীগের কর্মকাণ্ডকে পছন্দ করতো না, কিন্তু ছাত্রলীগের পদে ছিল, পরবর্তীতে তারা আন্দোলনে কিন্তু নেতৃত্ব দিয়েছে এবং আন্দোলনে জড়িত ছিল তারা শক্তভাবে। আমলিগ থেকে তারা কিন্তু পরবর্তীতে সার্জিসও কিন্তু ছাত্রলীগের সাথে জড়িত ছিল, অথচ পরবর্তীতে এই আমলিগের ফ্যাসিস্টের এই কর্মকাণ্ড পছন্দ হয়নি বিধায় কিন্তু আন্দোলনে চলে আসছে। এরকম বাংলাদেশের সকল মানুষ কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল বিধায় কিন্তু এই 24-এর বিপ্লবের এই স্বাধীনতা এবং 24-এর বিপ্লবের এই বিপ্লবের সফলতা এসেছে, তাছাড়া কিন্তু সম্ভব ছিল না। আচ্ছা, আমি এখানে আরেকটা বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আরব বিশ্ব নীরব কেন? এই যে ফিলিস্তিনিতে বা গাজা বা রাফাতে দুলার সাথে মিশে গেছে সমস্ত বাড়িঘর, বিল্ডিং স্ট্রাকচার যা কিছু ছিল সবকিছু, এবং আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে
ইসরায়েলি বাহিনী ধরে ধরে পিছনে বেঁধে তারপরে গুলি করে ফিলিস্তিনিদেরকে হত্যা করতেছে, শিশুদের হত্যা করছে, কিন্তু আরব বিশ্ব বা মুসলিম বিশ্ব কেন নীরব? এটাকে আপনি কিভাবে দেখছেন? না, আমি মুসলিম বিশ্বে একজন নীরব তা কিন্তু না। আপনি তুরস্ক যেভাবে এগিয়ে আসছে, কিন্তু না না কিন্তু যেভাবে, এটা তো আসলে এভাবে আগানো বলে না, ইন্দোনেশিয়া কিন্তু এগিয়ে আসছে। ইন্দোনেশিয়া কিন্তু ঘোষণাও দিয়েছে, মানে যারা যারা ওখান থেকে বেঁচে আছেন বা যারা আউটসাইডে চলে যাচ্ছেন, অন্য দেশে চলে যাচ্ছেন, তাদেরকে কিন্তু ইন্দোনেশিয়া বলছে যে আমাদের সামনে আমাদের আশ্রয় দেওয়ার মতো। আমরা যেরকম না, কিন্তু 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 এটা তো আসলে সমাধান হলো না, এটা তো আসলে সমাধান না। ইন্দোনেশিয়া তাদেরকে জায়গা দিবে, গাজাকে ছেড়ে, তার নিজস্ব বসত বাড়ি ছেড়ে তারা চলে যাবে। এটা আসলে তো ইসরায়েল বা আমেরিকা কিন্তু এই জিনিসটাই চাচ্ছে, তারা গাজা ছেড়ে চলে যাক। না, বিষয়টা হচ্ছে গাজার এইটার যে হিস্ট্রি, হ্যাঁ, আপনি আজকের যে ইসরায়েল, যে ইহুদি, এদেরকে কিন্তু একসময় এই মুসলমানরাই কিন্তু আশ্রয় দিয়েছিল, এবং এই আশ্রয় দেওয়ার পরিপ্রেক্ষিতে আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ঘটনা জানেন, যা অ্যাডলফ হিটলারের যে মানে যে ইহুদি নিধনের যে একটা হত্যাযজ্ঞ সে যে চালিয়েছিল তৎকালীন সময়, কেন চালিয়েছিল সেটার ইতিহাস নিয়ে আমি অত আলোচনা করব না, কিন্তু তৎকালীন সময় অ্যাডলফ হিটলারের যে তার যে মাইন্ড ক্যাম্প, তার যে বইটা আছে, এই বইটা পড়লে আমরা এখনকার জেনারেশন যারা, আমরা কিন্তু এই ইতিহাসটা দেখতে পাই যে আসলে ইহুদিরা যে কিভাবে কি পরিমাণ মুসলমানদের উপরে যে অত্যাচার নির্যাতন করতে পারে, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু তৎকালীন সময় এই যে অ্যাডলফ হিটলার যে ইহুদি নিধনের যে একটা হত্যাযজ্ঞ চালিয়েছিল, এমনি চালায় নাই, বাধ্য হয়েছিলেন তৎকালীন সময়। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে আমরা যেটা দেখলাম, এই ইতিহাস এখন আমরা এসে দেখার পরে বা ইতিহাস আমরা বিভিন্ন ইতিহাসমূলক যে বইগুলো আছে, বই পড়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে, যদিও অ্যাডলফ হিটলারের কিন্তু কর্মকাণ্ড বা তার যে রাষ্ট্রীয় যে চিন্তা ভাবনা ছিল, যেভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন, সেটার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত। না, তার কিন্তু আইডিওলজি ঠিক ছিল না, রাষ্ট্র চালানোর যে তার আইডিওলজি, তার পলিটিক্যাল যে আইডিওলজি ছিল, সেটা কিন্তু ঠিক ছিল না। দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনার পরে কিন্তু পরবর্তীতে তার যে নাৎসি বাহিনী, সেটা কিন্তু ব্যান করে দেওয়া হয় জার্মানিতে, কিন্তু সেটার সাথে অনেকে আমাদের এই আমলিগের বিষয়টা নিয়ে অনেকে বলেন যে যেহেতু নাৎসি বাহিনী ব্যান করা হয়েছে, কেন আমলিগকে ব্যান করা হবে না। এগুলো আসলে অনেক ডিপলি কোশ্চেনের বিষয়, অনেক ভাববার বিষয়। আসলে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বা কোনো কিছু করে আপনি তাকে তো আরো জঙ্গি বানিয়ে ফেলবেন, তখন তো সে দেখা গেল গুপ্তভাবে হামলা করবে। আপনি সেটা করতে যাবেন কেন? আপনি যখন সুষ্ঠু ধারায়, গণতান্ত্রিক ধারায় যখন নির্বাচনে আসবে, যখন জনগণের ভোট পাবে না, অটোমেটিক্যালি কিন্তু তখন সে রাজনৈতিক দল হারিয়ে যাবে, এটাই স্বাভাবিক। যেরকম মুসলিম লীগ হয়েছে, মুসলিম লীগটা আস্তে আস্তে কিন্তু এখন টোটালি একটা সিটও পায় না এই বাংলাদেশে। এখন কিন্তু মুসলিম লীগের প্রার্থী হতে মানে দেখা যায় না যে মুসলিম লীগ কেউ প্রার্থী হয়েছে। ঠিক সেম জিনিসটা, আপনি যেরকম অপরাধ করবেন, সেই অপরাধের খেসারত কিন্তু আপনাকে দিতে হবে। যদি জাতীয় পার্টি 9 বছরের শাসন আমলে যদি স্বৈরাচারী কাতায় দেশ চালাতো, যদি সত্যিকারে স্বৈরাচার হতো, তাহলে ক্ষমতা ছাড়ার পরেই এই গত 35 বছর এখনো পর্যন্ত বিরোধী দল এবং সকল পার্লামেন্টে জাতীয় পার্টি টিকে থাকতো না। জাতীয় পার্টি টিকে আছে, কিন্তু যদি ওই 9 বছরের যে প্রতিটা পার্লামেন্টে জাতীয় পার্টির প্রতিনিধিত্ব ছিল, হ্যাঁ প্রতিনিধিত্ব ছিল, এবং তার নিজস্ব প্রতীক নিয়ে, অন্য কোনো প্রতীক ছাড়া। আপনি দেখেন জাতীয় পার্টিকে ভেঙে আপনি কয়েক খণ্ড করা হয়েছে। এই যে আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের নেতৃত্বে, নাজির রহমান মঞ্জু সাহেবের নেতৃত্বে, কাজী জাফর সাহেবের নেতৃত্বে, এমনকি জাকপার যে শফি আলম প্রধান সাহেব, তিনিও একটা খণ্ড বের করে নিয়ে গেছেন। এই যে আপনার শওকত হোসেন নীলু, তারাও কিন্তু বেরিয়ে গেছেন। কোন রাজনৈতিক দল যারা জাতীয় পার্টি থেকে বেরিয়ে গেছেন, প্রত্যেকে কিন্তু জাতীয় পার্টির নাম দিয়ে রাজনীতি করে, কিন্তু দুঃখজনক তাদের কোনো প্রতীক নাই। তারা কি করে? হয় বিএনপি করতেছে, তারা ধানের শীষ নিয়ে ইলেকশন করে, না হলে নৌকা নিয়ে ইলেকশন করে, অথচ নাম দিয়ে রাখছে জাতীয় পার্টি। তার মানে কি? বা জাতীয় পার্টির এদেশের মানুষের জনগণের দল, এই ভয়টা কিন্তু আমলিগ বিএনপি পায় বিদায়। আমলিগ বিএনপি সবসময় করেছে কি, জাতীয় পার্টির মধ্যে একটা ভাঙনের সৃষ্টি করছে, এবং এই ভাঙন
যে খণ্ডাংশ, সেই খণ্ডাংশ নিয়ে তারা করছে কি, আলাদা নাম দিয়ে, জাতীয়বাদীর নাম দিয়েই তারা ব্র্যাকেট বন্দি করার চেষ্টা করেছে জাতীয়বাদীকে। কিন্তু জাতীয়বাদী দেখেন এখনো পর্যন্ত তার নিজস্ব রাজনৈতিক ক্যারিশমাই এবং তার জাতীয়বাদীর তার নিজস্ব ম্যানিফেস্টো নিয়ে, নিজস্ব প্রতীক নিয়ে তারা কিন্তু এখনো পর্যন্ত এদেশের মানুষের রাজনীতি ভালোবাসা, মানুষের জনগণের, এই দেশের জনগণের ভালোবাসা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত মাঠে টিকে আছে এবং বারবারই কিন্তু সংসদে যাচ্ছে, নাঙ্গল প্রতীকী ইলেকশন করেই কিন্তু নির্বাচনে যাচ্ছে। আমরা কিন্তু প্রতিবারই জানেন, আমি একটা এই ইনফরমেশনটা সারা বাংলাদেশের মানুষ জানে, প্রতিবার নির্বাচন আসলে জাতীয় পার্টির থেকে কিন্তু সবসময় আপনার যে নমিনেশন পেপার যে মানে সেল হয়, সেই নমিনেশন পেপারে দেখা যায় আমাদের সবসময় আমরা প্রতিবারই কোনো সময় 280টা, কোনো সময় 290টা, কোনো সময় 300টা, কোনো সময় 270টা, এর নিচে কিন্তু আমাদের কোনো সময় প্রার্থীতে নামই নাই। যেটা কিন্তু আজকে বৃহৎ একটা রাজনৈতিক দল জামাত ইসলামী বাংলাদেশের একটা অন্যতম পুরাতন রাজনৈতিক দল, বর্তমান 24-এর বিপ্লবে যারা যথেষ্ট ভূমিকা পালন করছে এবং অগ্রণী ভূমিকা পালন করেছে, তারা কিন্তু আজ অবধি পর্যন্ত 300 আসনে নমিনেশন দেওয়ার কিন্তু সেই ক্ষমতা তাদের তৈরি হয় নাই, আগামীতেও পারবে না। কারণ আপনি জনগণের রাজনীতি না করলে আপনি টাকা দিয়ে প্রার্থী তৈরি করতে পারবেন, কিন্তু সাময়িকভাবে, পরবর্তী টিকে থাকতে পারবেন না। আপনাদের উস্কানিতেই, আপনাদের এই বড় রাজনৈতিক দলগুলোর উস্কানি গুলোর কারণেই জাতীয় পার্টির উপরে মাঝে চেষ্টা করেছিলেন জাতীয় পার্টির সকল পার্টি অফিস, সকল বাড়িঘর তাদের পুড়িয়ে দেবেন, চেষ্টা করলেন মাঝে। এখান থেকে 4-5 মাস আগে এক নাগারে জাতীয় পার্টি কেন্দ্রীয় অফিস, কাকরাইল অফিস সহ খুলনায়, কুষ্টিয়ায়, যশোরে, বগুড়ায়, রাজশাহীতে, আমাদের সিলেটে, চট্টগ্রামে, কক্সবাজারে কয়েক জায়গায় আপনারা হামলা চালালেন জাতীয় পার্টি অফিসের উপরে এবং ভাঙচুর করলেন, পুড়িয়ে দিলেন। কি কারণে দিলেন? অপরাধটা কি জাতীয় পার্টির? জাতীয় পার্টি 24 সালে নির্বাচনে গেল কেন? এবং আপনার জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর হিসেবে তারা ভাবছে। তাহলে এই ফ্যাসিস্টের অধীনে কোর্টের রায় দিল, আপনারা মেয়র পদ নিয়ে নিচ্ছেন, আপনারা সুপ্রিম কোর্ট বার নিয়ে নিলেন, প্রত্যেকটা বারের সভাপতি সেক্রেটারি দায়িত্ব পালন করতেছেন আপনারা, বার কাউন্সিল দখল করলেন আপনারা, এই যে সকল কিছু আপনারা দখল করলেন তার অধীনে। আচ্ছা, আপনার একটা প্রশ্ন করি, এই মুহূর্তে আপনি যেহেতু একজন অ্যাডভোকেট, এই মুহূর্তে আপনি কি মনে করেন যে সারা বাংলাদেশে মানে সকল আদালত বা সকল জুডিশিয়ারি কি আইন মাফিক চলছে? না, বিষয়টা আমি আপনার আদালত প্রাঙ্গণে কিছুটা পরিবর্তন বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ধন্যবাদ দেওয়া উচিত। উনি কিন্তু কিছু পরিবর্তন আনার চেষ্টা করছেন, আইন প্রাঙ্গণে যথেষ্ট চেষ্টা করতেছেন যাতে দলীয় বিমুখ, দলকানা লোক যাতে না থাকে এবং কোন দলের কোঠায় যাতে পিপি, এপিপি এগুলো যাতে নিয়োগ না দেওয়া হয়। যতগুলো নিয়োগ হয়েছে কিন্তু একদম শুরুর দিকে, কিন্তু বর্তমানে উনি চেষ্টা করছেন সকল জায়গায়, সকল মানে বিশেষ করে বিচার বিভাগে উনি চেষ্টা করতেছেন যাতে একদম বিচার বিভাগ একটা স্বাধীনভাবে, বিচার বিভাগ যাতে, আমরা এই দেশের মানুষ সবসময় বিচার বিভাগের স্বাধীনতার দাবি তুলে আসছে, কিন্তু সত্যিকারের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীন হয়, স্বাধীনভাবে চলে, এরকম একমাত্র এরশাদ সাহেবের আমল ছাড়া কখনোই ছিল না। এরশাদ সাহেব কখনোই তার বিচার বিভাগকে কোনো সময় কলুষিত করেন নাই। বিচার বিভাগরা ওনার বিরুদ্ধে, ওনার নেতাদের বিরুদ্ধে যদি কোনো রায় দিত বা তাকে যদি, তার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট ইস্যু করতো, উনি কখনোই চাপ সৃষ্টি করে বলতেন না যে তার বিরুদ্ধে কেন ওয়ারেন্ট ইস্যু করা হলো বা তাকে মিথ্যাভাবে কেন এই মামলায় তাকে ঢোকানো হচ্ছে।
উনি কোনো বিচার বিভাগকে কিন্তু কখনোই কোণঠাসা করেন নাই। এমনকি তখনকার সময় সুপ্রিম কোর্ট বারে যারা বিচারপতি ছিলেন, যারা জীবিত আছেন তাদের কাছে কেউ যদি অনেকেই কিছু হয়তো এক দুজন হয়তো জীবিত থাকতে পারে, এই জীবিত ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করলে জানতে পারবেন যে ওনারা নির্দ্বিধায় স্বীকার করবে যে এসএস সাহেব কখনো আমাদের উপরে বিচার বিভাগের উপরে কোনো সময় হস্তক্ষেপ করতেন না। ঠিক এই সরকার কিছুটা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বিচার বিভাগ কিছু স্বাধীনতা ফিরে আসার চেষ্টা হচ্ছে, কিন্তু বিচার বিভাগে কেন জানি এখনো পর্যন্ত একটা কালো হাত, কোথার থেকে যেন একটা কালো হাতের ছায়া এখনো বিচার বিভাগের উপরে পড়ে আছেন, যে কারণে বিচার বিভাগে বিচারকরা অনেক সময় স্বাধীনভাবে অনেক রায় দিতে পারছেন না। এমন এমন মামলায় ওনারা খালাস দিচ্ছেন, এমন এমন মামলার রায় ওনারা দিচ্ছেন যেগুলো আসলে আমার কেন জানি মনে হচ্ছে যে এটা বিচার বিভাগের উপর এখনো পর্যন্ত সে কালো হাত বিদ্যমান। আসলে আমি অতি দ্রুত এটা পরিবর্তন আনা উচিত। দেশের যে কোনো রাষ্ট্রে, শুধু বাংলাদেশ না, যে কোনো রাষ্ট্রে যদি সঠিকভাবে আইনের শাসনটা না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু ওই রাষ্ট্র কখনো উন্নত শিখরে যেতে পারে না। এটা আমি নিজে মনে করি। এ বিষয়ে এটা স্বাভাবিক। দেখেন, এই যে আমি আপনার সাথে এটা অ্যাড করে দিই, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে মিস্টার ডোনাল্ড ট্রাম্প কিন্তু যতগুলো পদক্ষেপ নিচ্ছেন, ওই দেশের কিন্তু বিচার বিভাগ তার বিরুদ্ধে রায় বলছে যে এটা করা যাবে না, সাথে সাথে কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখেন, এটা যদি আমাদের দেশে আজকে থাকতো, তাহলে আমাদের দেশের রাজনীতিবিদরা কিন্তু স্বচ্ছভাবে থাকার চেষ্টা করত, সৎভাবে চলার চেষ্টা করত। কেউই দুর্নীতিতে জড়ানোর সাহস, এই সাহসিকতা তার থাকতো না, এই সাহসটা তার হইতো না যে আমি একটা অবৈধ পন্থায় রাষ্ট্রের ক্ষমতাকে ব্যবহার করে অবৈধ পন্থায় টাকা ইনকাম করি। এটা কেউই করতো না, সবাই বাধ্য হতো সৎ পথে রাজনীতি করার জন্য। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আমি গতকালকে আমরা জানতে পারলাম যে নির্বাচন কমিশন নতুন কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তার ভিতরে একটা হলো যে আগামী নির্বাচনে কোনো প্রার্থী নিজস্বভাবে কোনো পোস্টার লাগানো বা পোস্টার ছাপাতে পারবে না, এই ধরনের একটা সিদ্ধান্ত আসতেছে আমি যতদূর শুনেছি। আর একটা বিষয় হচ্ছে যে 2 নম্বর হচ্ছে যে নির্বাচন কমিশন চাচ্ছে যারা জাতীয় সংসদে প্রার্থী হবেন একই মঞ্চে তারা প্রচারণা চালাবেন, একই মঞ্চে বসে যতজন প্রার্থী আছে সেই প্রচারণা চালাবেন এবং সরকারি উদ্যোগে এই প্রচারণাটা চলবে। হ্যাঁ, এবং আরেকটা বিষয় আমরা জানি যে তারা উঠান বৈঠক করতে পারবে, সর্বোচ্চ 5 জনকে নিয়ে একজন প্রার্থী উঠান বৈঠক করতে পারবে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টিকে আমি অ্যাপ্রিসিয়েট করেন না এই অন্য এটাকে নেতিবাচক না ইতিবাচক ভাবে দেখছেন? না, আমি অবশ্যই ইতিবাচক ভাবে দেখি। আমি ইতিবাচক ভাবে দেখি এই কারণে, আমরা নির্বাচন আসলে যে পরিমাণ কালো টাকার সয়লাভ দেখতে পাই নির্বাচনের ক্যাম্পে, যেভাবে ক্যাম্পেইন হয়, যেভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেভাবে ইনভেস্টমেন্ট হয় এক এক নির্বাচনে, 200 কোটি টাকাও নাকি আমরা শুনেছি যে 200 কোটি 300 কোটি টাকা, 200 কোটি আমি 300 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে ঢাকার একটা। আমি আপনাকে মাঝখানে একটা ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আপনি চিনবেন যে আনোয়ার হোসেন মঞ্জু যে আসলে নির্বাচন করে পিরিজপুরে, এটা হচ্ছে পিরিজপুর 2, ওই আসনের যে প্রার্থী ছিল এক সময় আনোয়ার হোসেন মঞ্জুর পিএস ছিল মহিউদ্দিন মহারাজ। তিনি গত নির্বাচনে 24 সালে 27 জানুয়ারি যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে প্রতিটা বাড়িতে 5,000 টাকা করে পাঠিয়ে দিয়েছে। আমাদের একটা এটা চোখের দেখা বলা যায়, ঠিক আছে? এই যে অবৈধ টাকা, অবৈধ ভাবে মানুষকে বিতরণ করা, হ্যাঁ, এই আমাদের দেশে আইন কিন্তু আছে, কিন্তু নির্বাচন কমিশন কেন এইগুলা করতে পারছে না? এই যে বর্তমান ইউনূস সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে, এই ইমপ্লিমেন্ট যদি আগামী অন্য কোনো দল রাষ্ট্র ক্ষমতায় আসে, তারা যদি এই জিনিসটা না করে, তাহলে কিন্তু আমরা সেই যে আগের জায়গায় কিন্তু ফিরে যাচ্ছি কিনা।
না, অবশ্যই অবশ্যই উনি এই যে পদক্ষেপটা নিচ্ছেন, নির্বাচন কমিশন যে এটা উদ্যোগটা নিচ্ছেন, এই যে জি পোস্টার, কোনো কোনো পোস্টার লাগানো যাবে না। এবং যারা জি যারা যারা প্রার্থী থাকবেন, যতগুলো প্রার্থী থাকবেন, কে যে রাজনৈতিক দলের জি প্রার্থী হবেন, তারা সকলেই হুম ওই অঞ্চলে মানুষকে একটা জায়গায় একটা ধরেন একটা মাঠ 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 ঠিক করে ওখানে সকল জনগণকে নিয়ে আসবেন। আনার পরে ওই সকল প্রার্থীকে রাখা হবে স্টেজে, এবং জনগণই কোশ্চেন করবে। জনগণের কথার পরিপ্রেক্ষিতে ওই রাজনীতিবিদরা জবাব দেবেন, এবং ওই রাজনীতিবিদরা ওখানে এক প্রকার ডিবেটিং, মানে বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে সে তার কথার উত্তর দেবে। তাহলে দেখা যাবে যে এই যে নির্বাচন কমিশন যে উদ্যোগটা নেবে, এক খরচে একই স্টেজে সকল রাজনৈতিক দলের মতাদর্শের যে যে ব্যক্তি আসবেন, তাদের কিন্তু নির্বাচনী ক্যাম্পেইনটা হয়ে যাবে। হুম যে ব্যক্তি ধরেন অনেক সৎ জি মানুষ, কিন্তু তার টাকা নাই, সে মেধাবী কিন্তু তার টাকা জি নাই, জি 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 এই এই ধরনের ভালো ভালো প্রার্থী কিন্তু তখন জনগণ ভোট দিতে পারবে, এবং ওই এই ধরনের মেধাবীরা তখন কিন্তু বেরিয়ে আসবে। আপনি টাকা যখন থাকে, টাকার অবৈধ টাকার যখন আধিপত্য থাকে, তখন কিন্তু অনেক মেধাবীরাও কিন্তু হারায় যায়। কারণ বেশিরভাগ মেধাবীরা কিন্তু সৎ হওয়ার চেষ্টা করে, সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করে। তাদের একটু মেধা কম আছে, সে সবসময় করে কি, নেগেটিভ কায়দায়, 2 নম্বরই কায়দায় টাকা বানানোর চিন্তা ভাবনা করে। এবং যারা এই 2 নম্বরই কায়দায় ব্যবসায়িক পলিসিগত ভাবে বিভিন্ন জায়গা থেকে এই যে নিয়োগ বাণিজ্য বিভিন্ন কায়দায় যখন টাকার প্রতি লোভ ঢুকে যায়, এই ব্যক্তিরা তখন ইলেকশনে জেতার জন্য, ক্ষমতা আসার জন্য সে চিন্তা করে যে আমি তো ক্ষমতা আসলে, আমি এই এখন যে 100 কোটি টাকা খরচ করতেছি, আমি যদি ক্ষমতায় হুম আসি এমন এমন প্রজেক্টে হাত নেব, যাতে দেখাচ্ছে আমার এই গত 1 বছরেই আমার 1000 কোটি টাকা ইনকাম হয়ে যায়। কিন্তু রাষ্ট্র এখন নির্বাচন কমিশন যে সিস্টেমটা চালু করতে চাচ্ছে, আমার মনে হয় এই নির্বাচন কমিশনের এই যে একটা সুন্দর প্রস্তাব, এটা আমার মনে হয় সকল রাজনৈতিক দলে মেনে নেওয়া উচিত। ও আরেকটা বিষয়, ইভেন ইভেন যে ভোটার স্লিপটা, যে প্রার্থীরা যে হ্যাঁ, ভোটার স্লিপটা দিচ্ছিল গত নির্বাচনগুলোতে, ভোটার স্লিপটা স্থানীয় যে মানে গ্রাম পুলিশ আছে বা তাদের মাধ্যমে নাকি এই ভোটার স্লিপটা প্রতিটা প্রার্থী মানে ভোটারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবে কমিশন। হ্যাঁ, এটা এটা আসলে ভালো ভালো কাজ। কারণ হলো আপনি যে এই যে পলিং এজেন্ট দেন না, এজেন্ট নিয়োগ করেন হ্যাঁ যেগুলো দলীয় এজেন্ট, আপনি হুম এই এজেন্ট নিয়োগ করার পিছনে যে পরিমাণ একটা ইনভেস্টমেন্ট হয় একটা রাইট প্রার্থী, মানে আপনি ধরেন 1 মাসের একটা টাইম থাকে, ইলেকশনে 3 মাস টাইম জি থাকে। জি 3 মাসের মধ্যে ধরেন টাকা মানে রিটার্ন পেপার টেপার সকল কিছু, টিন সার্টিফিকেট সকল করে আপনি ফর্ম জমা দেওয়ার পরে নির্বাচন ক্যাম্পেইন জি করার মতো সর্বোচ্চ গেলে আপনি 20-25 দিন বা জি সর্বোচ্চ 1 মাস টাইম পাবেন। এই জি 1 মাসের পিছনে যে টাকা ইনভেস্টমেন্ট হয়, ওই নির্বাচনের আগের দিন রাত্রে এই এজেন্ট নিয়োগ এবং এজেন্টের পিছনে খরচ, এবং প্রত্যেকটা নির্বাচনী যেসব জায়গায় বুথ থাকে, এই বুথের পারপাসে পার বুথ একটা খরচ কিন্তু ওই এজেন্টে দিতে হয়। এবং তারা যে সারাদিন ডিউটি করবে, তাদের একটা খাওয়ার ব্যবস্থা আছে, মানে হিউজ পরিমাণ একটা ইনভেস্টমেন্ট। এইটা যদি রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে যদি গ্রাম্য পুলিশ দিয়ে যদি করা হয়, তাদেরও একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। হ্যাঁ, যে সরকার রাষ্ট্রীয়ভাবে যে নির্বাচনে এতে যে খরচ হচ্ছে, সেখানে তাদের এই খরচটা ইনক্লুড করে দিলেই তো হয়ে যায়। তাহলে কিন্তু সমস্যাটা রাইট যেটা প্রশাসনকে যেভাবে টাকা দেওয়া হয়, যে হ্যাঁ নির্বাচনে ডিউটি করলে তারা একটা টাকা পায়, ঠিক সেম জিনিসটা আপনি জি গ্রাম্য পুলিশ বা আপনি এই যে স্টেজ প্রোগ্রাম, সবগুলো কিন্তু রাষ্ট্রীয় খরচে হলেই কিন্তু তখন আর কিন্তু এই এই অবৈধ টাকা, হ্যাঁ, এবং কালো টাকার কিন্তু প্রভাব কিন্তু তখন আর নির্বাচনে থাকবে না। এটা একটা ভালো উদ্যোগ। এবং এই উদ্যোগটা এবং আমি হ্যাঁ পরিপূর্ণভাবে সমর্থন জানাই। এবং নির্ধারিত স্থান সরকারিভাবে, এক্সাম্পল একটা উপজেলা বা একটা বাজারে নির্ধারিত একটা স্থান থাকবে, ওই স্থানে যদি 5 জন প্রার্থী থাকে, 5 জনের প্রতীক এবং 5 জনের ছবি সম্বলিত এই পোস্টার বা ব্যানার যাই হোক না কেন সরকারিভাবে সাঁটানো হবে। না, এটা এটা ভালো উদ্যোগ, এটাকে সমর্থন জানাই আমি। আমার মনে হচ্ছে এটা কি, আমার মনে হচ্ছে এটা ইউরোপের যে নির্বাচনগুলো যেভাবে হয়,
আমার মনে হয় যে অনেকটা ওদের ইসে যাচ্ছি কিনা আমরা। বিষয়টা হচ্ছে পশ্চিমা দেশগুলোতে যে ইলেকশন গুলো আপনি কোথাও কিন্তু এসব পোস্টার টেস্টার এগুলো কিচ্ছু পাবেন না। আপনি না কোনো না না দেশেই না right. রাস্তায় রাস্তায় যখন আপনি যাবেন, আপনি কোনো পিলারে কোনো ফেস্টুন লাগানো, পোস্টার লাগানো কিছুই পাবেন না। একমাত্র বাংলাদেশেই এই এই একটা বাজে কালচার, এই পোস্টারিং, ফেস্টুন, বিলবোর্ড, মানে রাষ্ট্রীয় যে ডেভেলপমেন্ট গুলো হয় তার যেটা ডেভেলপমেন্ট, আজকে রাস্তাটা সুন্দর করে গেল, পিলার বানাইতে গেল, এক সপ্তাহের মধ্যে দেখবেন যে ওই পিলারটা দখল হয়ে গেছে। এক সপ্তাহের মধ্যে আপনি বাংলাদেশ ঢাকা শহরে যত ফ্লাইওভার দেখবেন, যত কিছু, যত সুন্দর যে সৌন্দর্যর যে ইটা তৈরি করা হয়েছে, এই যে ধরেন হাতির ঝিল, এত সুন্দর একটা প্রজেক্ট, আপনি এখানে দেখবেন এখন নোংরা হয়ে গেছে। কেন? কারণ আমরা আমাদের আমাদের রাজনীতিবিদদের মধ্যে পরিবর্তন নাই বিধায় এদেশের জনগণেরও কোনো পরিবর্তন আসতেছে না। আপনি একটা রাষ্ট্রের মানুষের মধ্যে তখনই ভালো পরিবর্তন হয় যখন ওই দেশের রাজনীতিবিদরা একটা উন্নত চিন্তা ভাবনা চিন্তাশীল ব্যক্তি হয়। তারা যদি চিন্তা করে যে আমার মধ্যে এই অসৎ চিন্তা ভাবনা থাকবে কেন, আমি সৎ থাকবো, আমার নেতা কর্মীরা যাতে সৎ থাকে আমি সেই নির্দেশনা দেবো, এবং আমার এই দেশের জনগণ যাতে সৎ থাকে সেই নির্দেশনা দেবো, আমরা যাতে সুন্দরভাবে রাষ্ট্রটা গঠন করতে পারি। যদি নেতা যদি অসৎ হয় তাহলে আপনার ওই দলের সকল নেতা কর্মীরা কোনো না কোনো অসৎ ভাবে ইনকাম করার চিন্তা ভাবনা করে, একদম এটা রুট লেভেল পর্যন্ত হয়। আচ্ছা, আর আপনি আমি আপনাকে ইনফরমেশন দিয়ে দিই, একটা ইনফরমেশন দিই। এখানে কিন্তু আপনারা জানেন যে আগে কোন একটা সরকারি প্রজেক্ট চলে 10% এক জায়গায় চলে যাবে, এরকম একটা প্রথা ছিল এক সময়। 10%, মানে যে কাজই হতো রাষ্ট্রীয়ভাবে বলা হতো যে 10% এই টাকাটা 10% টাকাটা অমুক জায়গায় চলে যাবে। এই যে একটা আপনি রাষ্ট্রীয়ভাবে নিয়ম করে দিলেন এক প্রকার সমগ্র বাংলাদেশে, এবং এটা রুট লেভেল পর্যন্ত ছিল। এবং পরবর্তীতে আমরা দেখলাম এই 10% জায়গায় হয়ে গেল প্রায় 90%। 100% কাজের জায়গায় যদি 90% যদি দুর্নীতি হয়ে যায়, কমিশনে চলে যায়, 10% কাজ হলে কি বাদে রাষ্ট্রের আপনার ডেভেলপমেন্টটা হবে? এবং ওই ডেভেলপমেন্টটা ওই বারবারই 5 বছর যাইতে না যেতে আবার আপনার ওই সংস্কার কাজ করতে হয়। ওই যে মানে আপনার এই কথার সাথে আমি অ্যাড করি যে এই জন্যই তো বারবার বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। আর বিএনপির সময় কিন্তু হয়েছে, আওয়ামী লীগের সময় হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন। ঠিক আছে, আমাদের দেশে এই দুর্নীতি রোধ করা যায় কিভাবে, এই বিষয়ে আপনার কাছে সংক্ষেপে 1-2 মিনিটে আমি একটু জানতে চাচ্ছি। বাংলাদেশের দুর্নীতি এত বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে প্রতিটা, এবং কি দলের ভিতরে, বিভিন্ন দলের ভিতরে কিন্তু কমিটি বাণিজ্য চলছে। সেটা বড় দল বলেন, ছোট দল বলেন, যাদের গ্রহণযোগ্যতা আছে। বিশেষ করে এই মুহূর্তে দেখেন যে বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি। সেই বিএনপির ভিতরে কিন্তু এই যে কমিটি বাণিজ্য কিন্তু বিগত দিনে আমরা বিভিন্ন সময় অনিয়মের কথা শুনেছি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটার পরিবর্তন হওয়া উচিত। আপনি বিশ্বের প্রায় দেশেই আপনার দুর্নীতি আছে, কিন্তু খুব সীমিত পরিমাণে, মানে যেটার জন্য ওই রাষ্ট্রের কোনো ক্ষতি হয় না। তারপরেও তারা চেষ্টা করে যাচ্ছেন পশ্চিমা বিশ্ব তাদের দুর্নীতি কিভাবে একদমই যাতে ওই রাষ্ট্রে না থাকে, সেই চেষ্টাটা কিন্তু ওনারা দীর্ঘদিন চেষ্টা করতেছেন। এবং দেখেন ওনারা সিভিলাইজেশন কিন্তু একদিনও হয় নাই। সারা বিশ্বের যে সিভিলাইজেশন তারা যে আসছে, যে এই সিভিলাইজেশনের জায়গায় আমরা কিন্তু আমাদের এই বাঙালি জাতির বা বিশেষ করে বাংলাদেশের মানুষের মধ্যে এই দুর্নীতি প্রবণতার মন মানসিকতা কেন এত বেশি? আমাদের দেশে একসময় বলা হতো যে সুযোগ পায় না সেই সৎ ব্যক্তি, যে সুযোগ পায় না সেই সৎ হয়। আসলে বিষয়টা সেরকম না। এদেশের অনেক মানুষ সৎ আছে, অনেক ভালো মানুষ সৎ আছে, অনেক ভালো মানুষ আছে এবং সৎ ইনকাম করে তারা দিনাতিপাত করে। এখন এটার রক্ষা করা যায় কিভাবে? একটা রাষ্ট্রের আপনি দুর্নীতি রক্ষা করবেন কিভাবে? শুরু করতে হবে একদম রাষ্ট্রের শুরু থেকে। রাষ্ট্রের যিনি প্রধান থাকবেন তিনিও প্রতি বছরে ওনার রিটার্ন কপি জমা দেবেন, রিটার্নের আয় ব্যয়ের হিসাব দেবেন, ওনার এক বছরে কি ইনকাম হয়েছে,
এবং কোনো জ্ঞাত বহির্ভূত আয় যদি হয়ে থাকে ওটা রাষ্ট্রীয় কোষাগারে উনি জমা দিয়ে দেবেন। এইটা একদম রুট লেভেল পর্যন্ত যারা সরকারের যে ট্রায়ালে অবস্থান করছে, সরকারের যে টায়ার, সরকারের যেসব জায়গায় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান আছে এবং প্রতিষ্ঠানের টায়ারে যারা এই সচিব থেকে শুরু করে যারা যারা বিভিন্ন একদম ইউনিয়ন লেভেল পর্যন্ত, ইউনিয়নের যে ওই যে সচিব পর্যন্ত যারা কর্মসংস্থানে সরকারিভাবে রাষ্ট্রীয় বেতন পায়, তাদেরও কিন্তু এই বছরে আপনার এই ইনকাম ট্যাক্সের আওতায় নিয়ে আসতে হবে। তার আয় ব্যয়ের হিসাব সঠিকভাবে দিচ্ছে কিনা এটার আবার অডিট করতে হবে প্রতি বছরে। সেম জিনিসটা রাজনীতিবিদদের ক্ষেত্রে হতে হবে এবং সাধারণ জনগণ এবং যারা ব্যবসায়ী আছে তাদের ক্ষেত্রে হতে হবে। আমলারা তো শুরুতে আমি বললাম, আমলাটা হলো তো রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে একদম ইউনিয়ন পর্যায়ের যে সচিবটা আছে, যে কম্পিউটার অপারেটর আছে, তারও আয় ব্যয়ের হিসাব প্রতি বছরে দিতে হবে এবং তার ওই আয় ব্যয়ের হিসাবের উপরে অডিট করতে হবে বাধ্যতামূলক। যদি আপনি এই প্রথা চালু করে দেন, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। যতগুলো প্রজেক্ট হবে, এই প্রজেক্টের যে টাকা বাজেট হয়, এই বাজেটের বাইরে যে টাকা হচ্ছে, কোথায় কোথায় কোন টাকাটা যাচ্ছে, এটার উপরে অডিট করা দেবে প্রত্যেকটা ডেভেলপমেন্টের বাজেট উপরে। যদি আপনি করেন, আবার এই অডিট সঠিকভাবে অডিটররা সঠিকভাবে অডিট করতেছে কিনা, তারা আবার দুর্নীতি হচ্ছে গ্রস্ত হয়ে যাচ্ছে কিনা, তারা আবার টাকা নিচ্ছে কিনা, সেটার জন্য আপনার একটা গোপন সংস্থা থাকতে হবে যারা এইগুলো তত্ত্বাবধান করবে গোপনে। সে যদি 2 নম্বরই কাজ করে, দেখবেন সাথে সাথে কিন্তু সে সৎ হতে বাধ্য হবে এবং রাষ্ট্রের ডেভেলপমেন্ট সঠিকভাবে হবে। আপনি ইন্ডিয়ায় মাঝে একটা অজয় দেবগন একটা ছবি দেখেছিলাম, একটা স্টেটের মুখ্যমন্ত্রীর 6,000 কোটি টাকার দুর্নীতি। একজন ট্যাক্স অফিসার হিসাবে অজয় দেবগন এই ছবিটার নায়ক হিসাবে দায়িত্ব পালন করেন, মানে নায়ক হিসাবে ভূমিকা ওই ছবিটা আমরা দেখলাম। ওই যিনি ওই স্টেটের যিনি মুখ্যমন্ত্রী না, সে ওই স্টেটের একটা জাস্ট এমপি, মানে আমাদের বাংলাদেশের যেরকম মেম্বার অফ পার্লামেন্ট, ওইখানকার সে এমপি এবং তিনি নেতা হলো কংগ্রেসের নেতা। তার বাড়িতে উনি রেড করলেন গোপন সূত্রের মাধ্যমে। অজয় দেবগন যেহেতু কালেক্টর অফিসার হিসেবে গোপন সূত্রে চিঠি পেলেন যে ওনার কাছে 6,000 কোটি টাকার এরকম অবৈধ কালো টাকা ওনার বাড়িতে আছে, যেটার কোনো হিসাব নেই। বাড়িতে যখন রেটে গেলেন, রেটে যাওয়ার পরে কিন্তু কোনো মানে তল্লাশি করে কোনো কিছু পান না। পরবর্তীতে খুব চিন্তায় পড়ে গেলেন। দেখা যাচ্ছে যে ব্যক্তিরা ওনার কাছে চিঠি দিয়েছিলেন, ওই পরিবারের মধ্যে থেকেই যে চেয়েছে যে এই পরিবারটা যাতে সবাই যাতে ভালো থাকে, এই অবৈধ টাকার কারণে আজকে পরিবারের মধ্যে পরিবারের সন্তানরা যে যার মতো চলাফেরা করতেছে, কারোর কোনো শৃঙ্খলা নাই। এই যে উপকারটা করেছিলেন, সেই গোপনে আর একটা চিঠি দিয়ে বললো যে উমুক বিল্ডিং এ উমুক থাকে, উমুক জায়গায় উমুক পিলারে যে নতুন করে পিলার করা হয়েছে, ওই পিলারের ভিতরে কিন্তু টাকা রাখা আছে, পানির ট্যাঙ্কির ভিতরে টাকা রাখা আছে, যে নতুন করে কয়েকটা পিলার করছে পিলারের মধ্যে টাকা রাখা আছে, উপরে যে সানসেট দেয় আমরা যে এটা দিই ওইটার ভিতরে আর সিলিং করছে, ওইটার উপরে টাকা আছে। এগুলো আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকলো এবং সে বাধ্য হয়ে বেরিয়ে গেল অজয় দেবগনের কাছে। সে বললো আমার কোনো সুযোগ দেওয়া হবে কিনা, বললো যে আপনারা বের করে দিচ্ছে, আপনি যেখানে যে পর্যন্ত যাইতে পারেন, আপনি চেষ্টা করেন, কোনো সমস্যা নাই। উনি মুখ্যমন্ত্রীর কাছে গেলেন, অর্থমন্ত্রীর কাছে গেলেন, লাস্টে শেষ পর্যন্ত ইন্ডিয়ার ভারতের যে প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে উনি দেখা করলেন। দেখা করার পরে ইন্দিরা গান্ধী ওনাকে টেলিফোন করলেন, ওই ট্যাক্স অফিসারে অজয় দেবগন টেলিফোন করে জিজ্ঞাসা করলেন যে ওনার বিরুদ্ধে আপনি ব্যক্তিগত আপনার যদি কোনো সমস্যা থাকে সেটা আপনি একটা সরকারি অফিসার হিসেবে কেন এই কাজ করতেছেন। উনি বললো যে ম্যাডাম আমার কাছে ভালোভাবে তথ্য আছে, এই হিসাবে কিন্তু আমি রেটটা দিচ্ছি। তখন বললো
যে আপনি কি তাকে শুধুমাত্র হ্যারাসমেন্ট করার জন্য করতেছেন, আপনি তো এখনো পর্যন্ত কোনো ওই টাকার পান নাই। তখন বলতেছে যে ম্যাডাম আমার কাছে সঠিক তথ্য আছে যে আমি ওনার কাছে এরকম ৬,০০০ কোটি টাকার একটা অবৈধ সম্পদ আছে, টাকাটা উনি লুকিয়ে রাখছেন। তখন ইন্দিরা গান্ধী বলল যে ঠিক আছে আপনি রেটটা বন্ধ করে দেন, কিন্তু উনি বললেন কি যে ম্যাডাম আমি যখনই এই টাকার হদিশটা পেয়ে যাবো আমি সাথে সাথে ম্যাডাম প্রাইম মিনিস্টার আমি এটা বন্ধ করে দেবো। একদিন সময় পাইলেন, ওই একদিনের মধ্যে উনি তথ্যটা পেয়ে গেলেন। রাত্রে একজন ওনাকে চিঠির মাধ্যমে, উনি শুয়ে আছেন, ওনার হাতে চিঠি দিয়ে গেছেন ঘুমের মধ্যে, ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে ওই বিল্ডিং এর কোথায় কোথায় টাকা আছে, টাকা বেড়েই গেল। তখন উনি যখন ফিরে গেলেন, ওই এমপি ফিরে যাওয়ার পরে যখন ওনার বাসার টেলিফোন দিয়ে যখন আবার টেলিফোন করলেন প্রাইম মিনিস্টারকে, তখন প্রাইম মিনিস্টার ওনার টেলিফোন রিসিভ করেন নাই এবং আলাদাভাবে ওই ওই স্টেটের মানে যারা ল অ্যান্ড এজেন্সি ফোর্সের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলে দিলেন যে ওই অফিসারের উপরে হামলা হইতে পারে, তাকে রক্ষা করার চেষ্টা করো। কারণ এরকম সৎ অফিসার আছে বিদায় আজকে ভারত এই জায়গায় অবস্থান করতেছে। রাষ্ট্রনায়ক যদি এরকম না হয় তাহলে তো সম্ভব না। এরশাদের আমলে যে কোনো এমপি কোন দুর্নীতির সাথে যুক্ত হয়েছে সাথে সাথে তাকে স্যাক করছে। সংসদ তার মানে শপথ পাঠ করে গুলিস্তান পার হতে পারে নাই, তার ফ্ল্যাগ নামানো লাগছে, তার মন্ত্রিত্ব চলে গেছে। আলুর দাম বাড়তো কিনা, মাছের দাম কি জন্য বাড়তেছে, উনি রাস্তায় যে নিজে সাধারণ মানুষের মতো ড্রেস পরে উনি কারণ বাজারে যাইতেন পরিদর্শনে। রাত্রে ওনার অফিসের একজন বিশ্বস্ত স্টাফ ছিলেন ওনার পার্টি অফিসের, সেই স্টাফকে উনি নিয়ে যাইতেন, তার নাম ফরাদ। আমি গল্প শুনেছি সেটা। ফরাদ বলতেন যে আমাকে স্যার গাড়িতে নামাই দিয়ে বলতো যাই জিজ্ঞাসা করে দেখো যে আলুর দোকানে মাছের দোকানে দাম বাড়ছে কত টাকা, বলতো যে স্যার এত টাকা দাম বাড়ছে। বলতেছে যে বাণিজ্য মন্ত্রী কি গাছ কাটে, বাণিজ্য মন্ত্রী আমারে বললো যে বাজারে চলতেছে এই রেটে, তাহলে আবার দাম বাড়লো কেন? সাথে সাথে বাণিজ্য মন্ত্রী ডেকে ওই রাত্রেই বলতো যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি দাম না কমাতে পারেন, বাজার ব্যবস্থা ঠিক না রাখতে পারেন, তাহলে আপনার মন্ত্রিত্ব দরকার নাই। এটা রাষ্ট্র নয়, যদি সৎ না হয় তাহলে কোনোদিনই সম্ভব না। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করবো, একটু জানতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যথেষ্ট সৎ মানুষ। আমি আপনারটুকু বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যথেষ্ট সৎ মানুষ। উনি আশা করি ওনার কাছ থেকে একটা রাষ্ট্রের একটা আমূল পরিবর্তন উনি আনবেন, এবং এই সংস্কারের পক্ষে কিন্তু জাতীয় পার্টি শুরু থেকেই ছিল। কিন্তু আমরা জাতীয় পার্টি, আমাদের মাননীয় চেয়ারম্যান দেখবেন কয়েকদিন ধরে বক্তৃতা দিচ্ছেন যে রাষ্ট্রটাকে ওনার ধ্বংস করে ফেলছেন। কেন বলছেন? বলতে বাধ্য হচ্ছেন। যে ছাত্র নেতারা সংগ্রাম করলো সেই ছাত্র নেতারা নিয়োগ বাণিজ্যের সাথে জড়াই গেছে, সেই ছাত্র নেতারা মব জাস্টিসের সাথে জড়াই গেছে, সেই ছাত্র নেতারা 150-200 গাড়ি মাইক্রো নিয়ে কার নিয়ে শোডাউন দিতে যাচ্ছে নির্বাচনী ক্যাম্প হিসাবে তার নিজস্ব এলাকায়। যে ছাত্ররা বিপ্লবে এত ভূমিকা রাখলো 24 বিপ্লবে, সেই ছাত্ররা 30 বার 35 বার হেলিকপ্টারে উঠতেছেন, হেলিকপ্টার ছাড়া ওনারা প্রোগ্রাম করতে পারেন না। যে ছাত্র নেতারা বিপ্লবী ভূমিকা রাখলো সেই ছাত্র নেতারা ঘুষ বাণিজ্যের সাথে জড়িত হয়ে যাচ্ছেন, নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত হয়ে যাচ্ছেন। হাজার হাজার কোটি টাকা টাকা খরচ করে ওনারা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন গাড়ি ভাড়া করে প্রোগ্রাম করতেছেন, ইফতার মাহফিল করতেছেন লক্ষ কোটি টাকা খরচ করে। তখন তো সবার মনে কোশ্চেন আসে। ঠিক সেম জিনিসটাই জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উনিও কিন্তু একই কথা বলছেন যে আপনারা 24-এর যে আদর্শের কথা বলেছিলেন, যে আদর্শ নিয়ে বিপ্লব হলো সেটাকে একটু আপনারা ধ্বংস করে দিলেন। আপনারা তো অসৎ হয়ে যাচ্ছেন, রাষ্ট্রটাকে ধ্বংস করে ফেলতেছেন। এই কারণেই বলতেছে যে আজকে রাষ্ট্রের কোনো আইন শৃঙ্খল কোনো নিরাপত্তা নাই। আচ্ছা, যে বিষয়টি নিয়ে আরেকটা বিষয় আপনার সাথে একটু আলাপ করি, যে আপনাকে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি জানেন যে গত 2 দিন হলো যে বাংলাদেশে একটা বিনিয়োগ সম্মেলন চলছিল, এবং সেই বিনিয়োগ সম্মেলনে গতকালকে আমরা দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বক্তব্য দিয়েছেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি
আবেগতাড়িত হয়েছেন এবং আবেগে আপ্লুত হয়েছেন ৭৪-এর দুর্ভিক্ষ নিয়ে। এবং এই যে বিজনেস সামিট বা বিনিয়োগ সামিট, এখানে আমেরিকা, ইউরোপ এবং উত্তর কোরিয়া এবং অন্যান্য আরো অনেক দেশ থেকে কিন্তু বাংলাদেশে ইনভেস্টর এসেছে এবং এই সামিটে বাংলাদেশে আমি বিগত 15-20 বছর বা 25 বছর আমরা কিন্তু এই ধরনের কোনো সামিট দেখিনি যেখানে বিদেশিরা এসে বাংলাদেশে এরকম বিনিয়োগ সামিটে এসে বক্তব্য দিয়েছেন তাদের, এবং বাংলাদেশে কোথায় কিভাবে বিনিয়োগ করা যায় ম্যাপ আকারে, তথ্য আকারে তাদেরকে বুঝিয়েছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি এটা খুব প্রশংসাযোগ্য, প্রশংসার দাবিদার রাখে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নেতৃত্বে বর্তমান সরকার যে ইন্টারন্যাশনাল যে অর্থনৈতিক সামিট যেটা করলেন, এটা খুবই প্রশংসার দাবিদার। কারণ হলো দেখেন, আমরা ছোটকালে আপনার বিভিন্ন আমাদের প্যারাগ্রাফ বলেন বা এসে বলেন, আমরা লেখার সময় ব্রেন ড্রেন একটা শব্দ ছিল, মেধা পাচার। আমাদের দেশে কিন্তু যারা পড়ালেখা করতো বা একটা পর্যায়ে বিদেশে বা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইনস্টিটিউটে পড়ার সময় অনার্সে পড়া অবস্থায় কিন্তু সে ডিগ্রি নিয়ে চলে যেত বাইরের দেশে, হায়ার এডুকেশনের জন্য। সে কিন্তু আর ব্যাক করতো না। কিন্তু বর্তমানে ব্যাক করতো না কেন? কারণ সে একটা বাংলাদেশকে কেন যেন একটা ওই যে অনিরাপত্তা, বাংলাদেশে কোনো কিছু সে করতে পারবে না, এটা হায়ার বেটার একটা চিন্তা ভাবনা নিয়ে সে বেটার লাইফ আরো বেটার লাইফ যাতে পায়, এই কারণে কিন্তু সে বিদেশে চলে যেতেন। যে কারণে কিন্তু ব্রেন ড্রেন শব্দটা কিন্তু বেশি মাত্রায় আমাদের কিন্তু একটা বাজওয়ার্ড হিসাবে চালু হয়ে গেছিল বাংলাদেশে। ডক্টর ইউনূস স্যার একটা কাজ করতেছেন, এটা কিন্তু খুবই প্রশংসা দাবি রাখে, যে উনি এই যে বহুত মেধাবীদেরকে উনি, যারা বাংলাদেশেই জন্ম কিন্তু বাংলাদেশ থেকে যারা বাইরের দেশে চলে গেছেন, এরকম অনেক মেধাবী লোককে কিন্তু আস্তে আস্তে উনি ফিরিয়ে আনতেছেন দেশে, কাজে লাগানোর চেষ্টা করছেন। এবং আরেকটা বড় বিষয়, কাজে লাগানোর চেষ্টা করছেন। আরেকটা বড় বিষয় হলো যে ওনার একটা ইন্টারভিউ দেখবেন, যে উনি ওয়ার্ল্ড ব্যাংকের যখন প্রেসিডেন্ট হওয়ার কথা, তখন ওনার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার আপনি কোথায় বানাবেন। উনি বলছিল যে আমি ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টারটা আমি ঢাকায় বানাতে চাই। কেন চাই? যে ঢাকায় বানালে তোমাদের এখানে তো সবকিছু আছে, তোমাদের তো আর যাওয়ার কিছু নাই, কিন্তু বাংলাদেশের মানুষের আসলে কিছু নাই। তাহলে ওখানে মানুষের, যখন আমি ওয়ার্ল্ড ব্যাংকটা ওখানে নিয়ে যাবো, তখন ওখানকার মানুষের মন মানসিকতা পরিবর্তন হবে। ওরা চিন্তা করবে যে ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করতে গেলে আমার এই ধরনের কোয়ালিফাইড হতে হবে, না হলে কিন্তু আমি চাকরি পাবো না। এই চাকরি বাজার এবং ওয়ার্ল্ডের এই এডুকেশনাল সাইট, কত হায়ার এডুকেশন অর্জন করতে গেলে যে কি পরিমাণ কোয়ালিফাইড হতে হয়, এটা কিন্তু বড় বড় প্রতিষ্ঠান আসার পরেই কিন্তু দেখবেন আমাদের বাংলাদেশের অর্থনৈতিক একটা পরিবর্তন আসবে। তবে এর আগে বাইরের দেশের ইনভেস্টররা যে বাংলাদেশে আসি নাই তা কিন্তু না। বাংলাদেশে কিন্তু এই জিয়া রহমানের পিরিয়ডে, জিয়া রহমানের জেনারেল জিয়া রহমানের আমলে, জাতীয় পার্টির আমলে বহুত কোম্পানি কিন্তু আসছে এবং তারা কিন্তু ইনভেস্টমেন্ট করছে। এই যে বেসিক যে শিল্প নগরীগুলো যেগুলো, এগুলো কিন্তু গড়ে উঠছে কিন্তু এই বিদেশি কোম্পানির হাত দিয়েই। সবগুলো কিন্তু বিদেশি কোম্পানি বেশিরভাগ। কিন্তু আমাদের দেশে এখন আমরা ইপিজেড বলি, বেসিক শিল্প নগরী বা ইপিজেড এর যে প্রত্যেকটা উপজেলা ভিত্তিক যদি একটা এরকম শিল্প নগরী গড়ে তোলা যায়, তাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু মানুষ, কিন্তু বাংলাদেশের ছেলেরা কিন্তু আর বাইরের দেশে যাবে না, এই দেশেই পড়ালেখা করে এই দেশেই কিন্তু কোনো না কোনো প্রতিষ্ঠানে চাকরি বাকরি করতে পারবে। এই জিনিসটা উনি যে ভালো একটা ভালো উদ্যোগ নিয়েছেন। আমি মনে করি যে আরো এরকম ইনভেস্টর আসলে আরো খুব ভালো হয়। আমি আরেকটা কথা বলবো যে বাংলাদেশেও কিন্তু অনেক সেলফ এন্টারপ্রেনারশিপ আছে, অনেকেই ভালো উদ্যোক্তা, অনেক কিছু করতে চায়, তাদেরও কিন্তু এক ধরনের ফ্যাসিলিটি দেওয়া উচিত। এই যে ব্যাংক লোন ঠিক মতো দেওয়া হয় না, যাদের টাকা আছে তাদেরকে ব্যাংক লোন দেওয়া হয়, কিন্তু যাদের মেধা আছে কিন্তু অথচ টাকা পয়সা নাই, কারণ জামানত দিতে পারে না, এই কারণে তাকে কোনো লোন দেওয়া হয় না। এটাও কিন্তু ঠিক না। লোনটা উইদাউট জামানত বিহীন যদি লোন দেওয়া হয় এবং তার কাছ থেকে একটা টার্ন ওভার যদি করা হয়, ব্যবসায়িক যে লাভ হবে সেটা অনুযায়ী সে একটা প্রতি বা বাৎসরিক বা মাস ভিত্তিক এই টাকাটা পরিশোধ করবে, তাহলে কিন্তু একটা আস্তে আস্তে কিন্তু বাংলাদেশেও কিন্তু উদ্যোগটা বাড়বে।
আমি এটা মনে করি এটা খুব ভালো উদ্যোগ। যেটা উনি একজন ক্ষুদ্র উদ্যোক্তা হ্যাঁ দিন দিন কিন্তু বৃদ্ধি পাবে তাতে। হ্যাঁ, অনেক বৃদ্ধি পাবে। এবং উনি একজন অর্থনীতিবিদ হিসাবে আমি মনে করি যে ওনার যে পলিসিগুলো উনি প্রয়োগ করতেছেন, আস্তে আস্তে কিন্তু কিছুটা ম্যাজিক দেখানো উনি চেষ্টা করতেছেন। হয়তোবা যদিবা মানে দীর্ঘদিনের একটা রাষ্ট্র মানে ঠিক করাটা খুব কঠিন, তাই না? মানে আপনি একটা রাষ্ট্র যখন মানে সম্পূর্ণ এক দলকানা ভিত্তিক বা একদলীয় শাসনের দিকে একটা রাষ্ট্র ছিল, সেখান থেকে বেরিয়ে এসে মানে সকলের উপযোগী একটা রাষ্ট্র কাঠামো তৈরি করতে কিন্তু একটা সময়েরও ব্যাপার। সেই সময়টা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলই ওনাকে দেওয়ার চেষ্টা করতেছেন, কেউ কিন্তু ওনার বিরুদ্ধে কিন্তু আন্দোলন সংগ্রামে নামতেছেন না, সবাই কিন্তু ওনার পক্ষেই করতেছেন। যেটা একটা বৃহৎ রাজনৈতিক দল করার চেষ্টা করতেছেন, তারা সবার একটা বড় কথা হলো যেহেতু এটা অনির্বাচিত সরকার, ক্ষেত্রে অনেক কিছুই কিন্তু পদক্ষেপ নেওয়াটা না। অনেক সময় তারা কিন্তু দেখা যাচ্ছে যে পদক্ষেপ গুলো নেয় পরবর্তীতে কোনো নির্বাচিত সরকার আসলে সেটা আবার অনেক সময় বাদ দিয়ে দেয়। এটা কিন্তু জানেন কেন, যেরকম নেতা একসাথে যে উপজেলা ব্যবস্থা চালু করেছিল, বিএনপি কিন্তু 91 সালে ক্ষমতা আসার সাথে সাথে উপজেলা ব্যবস্থা বাতিল করে দেয়, এবং ওই বাতিল করার মধ্য দিয়ে ওই উপজেলায় যে কত বড় ক্ষতি হয়েছে। এবং ওখানে যে উপজেলা ব্যবস্থায় যে আপনার ছিল, বিচার বিভাগ ছিল, মঞ্চের কোর্ট এবং কোর্ট, সেগুলো যখন তুলে আনা হলো তখন কিন্তু মানুষের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু এই বিচার বিভাগও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সাথে সাথে উপজেলাও কিন্তু ওই প্রত্যেকটা উপজেলা যে ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল সেই ডেভেলপমেন্টে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের মানুষ। কিন্তু আজকে যদি উপজেলা ওইভাবে থাকতো, এসএস সাহেব যেভাবে উপজেলা চেয়েছিলেন ওইভাবে থাকলে কিন্তু প্রত্যেকটা উপজেলায় কিন্তু একটা শিল্পনগরী গড়ে উঠতে পারতো। ওখানে কিন্তু ওই অঞ্চলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। আচ্ছা, আমি সর্বশেষ প্রশ্ন আপনার সাথে আলোচনা করতে চাই। সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে, আপনি দেখেছেন যে 12 তারিখে সরোয়ার্দী উদ্যানে বিভিন্ন সংগঠনের বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, হেফাজত ইসলাম, জাতীয় দল, এরকম তবলিগ জামাত, অভিনেতা, ক্রিকেটার, আহলে হাদিস, এরকম সবাই মিলিত হয়ে ফিলিস্তিনিদের পক্ষে রোড মার্চ ফর সরোয়ার্দী, এরকম একটা গাজা আর কি, এরকম মার্চ ফর গাজা একটা প্রোগ্রাম হাতে নিয়েছে। এবং বিশেষ করে বিভিন্ন ইসলামী স্কলার, বিশেষ করে শায়েখ আহমদুল্লাহ, ডক্টর মিজানুর রহমান আজহারি, মাওলানা মামুনুল হক সহ অনেকেই উপস্থিত থাকবেন। এই বিষয়টি কি আপনি কিভাবে দেখছেন? সর্বশেষ প্রশ্ন আপনার কাছে। আমি সেটা ছিল মুসলমানদের পক্ষে সবাই নামবে, মুসলমানরা নামবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি বিগত ইতিহাসে এরকম কোন আমরা কখনো দেখি না এরকম উদ্যোগকে। এই একমাত্র জাতীয় পার্টি সবসময় তাদের পক্ষেই কথা বলছে, আর কেউই কিন্তু ওইভাবে নামতো না। এখন একটা বড় বিষয় কি জানেন, রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু একটা রিকোয়েস্ট করা হয়েছে যে 12 তারিখে প্রোগ্রামের বিষয়টা নিয়ে বলছে যে যেহেতু ইন্টারন্যাশনাল সামিট দ্বারা মানে যারা ইন্টারন্যাশনাল ইনভেস্টররা যারা বাংলাদেশে আসছেন, এই যে নারায়ণগঞ্জের যে একটা শিল্প মানে যেখানে ইনভেস্ট করবে ওখানে 1000 শিল্পনগরী দেখে আসলেন, তারা কিন্তু এখনো দেশে আছে। তারা থাকা অবস্থায় সরকার কিন্তু একটা রিকোয়েস্ট করেছেন রাজনৈতিক দলগুলোর কাছে যে আপাতত এখন প্রোগ্রামটা করেন না, আপনারা প্রোগ্রামটা আগামী 25 তারিখের পরে করেন বা এক সপ্তাহ পিছাই দেন। যেহেতু এখন যদি ধরেন কোন একটা অ্যাক্সিডেন্ট ঘটে, এই প্রোগ্রামকে কেন্দ্র করে যদি দেখাচ্ছে যে কোনো ধরনের সমস্যা তৈরি হয়, তাহলে কিন্তু এই বিদেশিরা কিন্তু চিন্তা করবে যে এরা তো সবসময় রাজনীতি এই মাঠেই পড়ে থাকে, এরা কি ব্যবসা করবে, কি পড়াশুনো করবে, মানে এরা তো দেখি 24 ঘন্টা দেখি সবসময় এই মাঠের রাজনীতি, মাঠের স্লোগান, মাঠের মিটিং এটা নিয়েই ব্যস্ত থাকে। এটা কিন্তু ইন্টারন্যাশনাল ইনভেস্টর যারা আছে তাদের প্রতি কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে, তাদের মাইন্ডের মধ্যে এক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা কিন্তু 99%। আমি এই কারণেই বলবো যে যেহেতু রাষ্ট্রের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট করা হয়েছে, তাদের জন্য এই 12 তারিখের মনে খুব সম্ভব প্রোগ্রামটা রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো ইন্টারন্যাশনাল সামিটে তাদের সাথে মনে আরো কয়েক জায়গায় ঘুরতে যাবে, এরকম একটা মানে তাদের শিডিউল করা হয়েছে। এই শিডিউল গুলো দিনে যদি এভাবে বাধা সৃষ্টি করা হয়,
তাহলে আমার মনে হয় এটা রাষ্ট্রের ক্ষতি হবে। আমি মনে করি এটা ভালো, গাজার জন্য তো আমরা সবাই এগিয়ে আসতেছি, সকল রাজনৈতিক দলে আস্তে আস্তে মাঠে নামছে। কিন্তু আমি মনে করি যে আমার মনে হয় এই ধরনের বড় প্রোগ্রাম গুলো একটু মানে পিছাই করাই বেটার হবে। মানে যেহেতু যারা ইন্টারন্যাশনাল ইনভেস্টররা দেশে আসছেন, তাদের প্রতি আমাদের আসলে সম্মান জানানো উচিত। তাদের কাছে আমাদের দেশটা যে ভালো দেশ, হ্যাঁ আমাদের যে দেশটা যে একটা শিল্পায়ন দেশ হতে পারে, উন্নত বিশ্বের সাথে আমরাও যে অর্থনৈতিক ভাবে এগিয়ে আসতে পারি একটা দেশ, তাই না? সেরকম একটা দেশ হতে পারে, এইটা কিন্তু তাদেরকে আসলে বোঝানোর দরকার। যেরকম আমি একটা আপনার গুরুত্বপূর্ণ কথা বলি, ইসরায়েল ইসরায়েল নেগেটিভ সাইড, ইসরায়েল কিন্তু এক প্রকার এখন গালি হয়ে গেছে, তাই না? মানুষের গালি গালি জায়গায় কিন্তু ইসরায়েল হয়ে গেছে। ইসরায়েল মানে একটা গালি, ইহুদি মানে একটা গালি, ইহুদি মানে একটা স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ, মানে ইসরায়েল মানে একটা স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ। মানে তাদেরকে এত নিকৃষ্ট ভাবে মানে সবাই দেখতেছে। এই জায়গাটায় ধরেন বাংলাদেশে কিন্তু অর্থনৈতিক ভাবে এত উন্নত জায়গায় যেতে পারে, সেটা কিন্তু এখন এই যে ইন্টারন্যাশনাল ইনভেস্টর যেভাবে আসা শুরু করছে, একটা সম্ভাবনা নয় দেশ কিন্তু। আমি আর একটা সতর্কবার্তা দিয়ে যাই, আপনি গত কয়েকদিন আগে ফিলিস্তিনি অ্যাম্বাসেডর আমাদের বাংলাদেশের এক রাজনীতিবিদদের বিষয় নিয়ে কথা তুলছেন। সেটা হলো গণ অধিকার পরিষদের যিনি প্রেসিডেন্ট বিপি নুরুল হক নুরু, তার বিরুদ্ধে বলেছেন যে উনি ইসরায়েলের যে গোয়েন্দা বাহিনীর যে প্রধান সাফাত, এই সাফাতের সাথে উনি প্রায় ভারত, কাতার এবং দুবাই, এই 3 দেশে উনি বৈঠক করেছেন। উনি বলেছেন যে মুসলমানরা যারা আছে তারা হলো সন্ত্রাসী গোষ্ঠী, তাদের বিরুদ্ধে সে বাংলাদেশে একটা মানে ই তৈরি করবে, মানে তাদের পক্ষে জনমত সৃষ্টি করবে, ইসরায়েলের পক্ষে, ইহুদিদের পক্ষে। এই বক্তব্য কিন্তু দেখেন ইদানিং কিন্তু আমরা টিভির মাধ্যমে, যমুনা টিভি, সময় টিভি, কয়টা টিভিতে দেখলাম ফিলিস্তিনি অ্যাম্বাসেডর এটা জোরালো ভাবে করছিল যে বিপিন উল্লাহ নুরু এই ইসরায়েলি গোয়েন্দার সাথে এইভাবে বৈঠক করে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে। মোসাদের যে সাফাদির সাথে যে বৈঠকটা হয়েছে, এবং সাফাদি কিন্তু কদিন আগে স্টেটমেন্ট দিয়েছে যে হ্যাঁ নুরু আমাদেরকে বুঝাইছে যে ইসরায়েলি যারা আছে, মানে বিশেষ করে ফিলিস্তিনি যারা আছে, ফিলিস্তিনিরা মুসলমানদের হলো সন্ত্রাসী গোষ্ঠী, হ্যাঁ এর বিরুদ্ধে ইসরায়েলের পক্ষ হয়ে, ইহুদিদের পক্ষ হয়ে সে বাংলাদেশে জনমত সৃষ্টি করবে এবং তাদের একটা ওই ধরনের একটা রাজনীতি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবে। আমি আপনার এই অনুষ্ঠানের মধ্য থেকে একটা জোরালো দাবি জানাই নির্বাচন কমিশনের কাছে এবং বর্তমান সরকারের কাছে, গণ অধিকার পরিষদের তাদেরকে প্রত্যেক নেতার আমার মনে হয় তাদের যে ইনকাম ট্যাক্সের যে রিটার্ন কপি আছে, তারা যে কোথা থেকে ইনকাম পায়, তাদের ব্যয় কি আয় কি, এগুলো একটা তদন্ত করা উচিত। এবং তাদের যদি এই ধরনের কোনো প্রমাণ পেয়ে থাকে তাহলে অবিলম্বে তাদের গণ অধিকার পরিষদের নিবন্ধন বাতিল করা উচিত। এই ধরনের ইহুদিদের মতাদর্শের একটা রাজনৈতিক দল বাংলাদেশে থাকতে পারে না। তাদের যত জায়গায় তারা পাঠিয়ে করছে, আমার বাংলাদেশের মানুষের কাছে আহ্বান, এই ইহুদির প্রতিষ্ঠানের যেভাবে আপনারা ভাঙচুর করছেন, সেইভাবে গণ অধিকার পরিষদের একটা ইহুদির পরিচালিত একটা রাজনৈতিক দল, তাদের এই অফিসগুলো আপনারা ভাঙচুর করার জন্য ঐক্যবদ্ধ হন। আপনারা তাদের অফিসে আগুন দেন, কারণ তারাই এই রাষ্ট্রটাকে ধ্বংস করতে চায়। শোনা যায়? হ্যাঁ, আচ্ছা যাই, আমরা আসলে আপনাকে ধন্যবাদ, আপনাকে আমাকে অনেকক্ষণ সময় দিয়েছেন। হ্যাঁ, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে এতক্ষণ আমরা যে আলোচনা করছি জাতীয় পার্টি এবং ফিলিস্তিনি নিয়ে এবং বাংলাদেশের বর্তমান সরকার যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, তাকে নিয়ে দেশের সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি এবং সেই কিছু বক্তব্য এখানে উঠে এসেছে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বিনিয়োগ সম্মেলনটা অনেক সফলতার মনে করছে অনেকেই, এবং আমাদের যে আজকের অতিথি তিনিও সফলতার কামনা করেছেন। এবং আরেকটা বিষয়, আমার ফিলিস্তিনিদের পক্ষে জাতীয় পার্টির যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটাকেও আমরা ইতিবাচক হিসেবে দেখছি এবং আমরা মনে করি যে জাতীয় পার্টি আগামী দিনের এবং
13 তারিখে যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করবে কোনো বাধা বিপত্তি ছাড়া। এবং আরেকটা বিষয় যে বিপি নুরুল হক নূরকে নিয়ে যে মোসাদের সাথে তার জড়িত থাকার যে বিভিন্ন সময় আমরা এই ইতিপূর্বে শুনেছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা দল চালাতে হলে, একটা দল পরিচালনা করতে হলে টাকা বা অর্থবিত্তের দরকার। এবার এই অর্থটার যোগানটা কোথা থেকে আসছে এটা আসলে তদন্ত বিষয়। আমি মনে করি যে এই বর্তমান সরকারের উচিত যে শুধু বিপি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ না, ছোটখাটো যে দলগুলো আছে, আদার্স যে দলগুলো আছে, প্রতিটা দলেরই ইন্টারনাল যে বিষয়গুলো তদন্ত করা উচিত। তাদের আর্থিক বিষয়টা, বিশেষ করে তাদের অর্থটা কোথা থেকে আসছে, কিভাবে তারা এই ব্যয় নির্বাহ করছে এবং তাদের বাৎসরিক আয় কত। হ্যাঁ, রিটার্ন অনেকে, আপনি একজন উকিল অ্যাডভোকেট, আপনি রিটার্নের কথা বারবার বলছেন, রিটার্নের মধ্যেও কিন্তু অনেক গোজামিল আছে, সেটা আপনিও জানেন আমিও জানি, ঠিক না? রিটার্নের মধ্যে অনেক গোজামিল আছে। যাই হোক, এই বিষয়টা আপনার যে লাস্টের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি মনে করি যে বর্তমান সরকারের উচিত যে সকল রাজনৈতিক দলের ইন্টারনাল আয় ব্যয়ের যে হিসাবটা মানে ফুলফিল ক্লিয়ার রাখা উচিত এবং তাদের যে আয়টা কোথা থেকে আসছে সেটাকে তদন্ত সাপেক্ষে মানুষের সামনে উপস্থাপন করা উচিত। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আমাদের সাথে যারা দর্শক শ্রোতা যারা সম্পৃক্ত ছিল, আমি সবাইকে আবার আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যারা লাইক কমেন্ট করেছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। অ্যাডভোকেট মোড়ল জিয়াউর রহমান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গত সপ্তাহেও আমরা একটি লাইভ প্রোগ্রাম করেছিলাম, আপনার মনে আছে? গত সপ্তাহে, আজকেও আবার সে বৃহস্পতিবারে আমরা আপনার সাথে যুক্ত হয়েছি। ইনশাআল্লাহ আগামী যে কোনো একদিন আমরা শুধু জাতীয় পার্টির নিয়ে কথা বলবো এবং এর সাথে যদি আমাদের সাথে আরো অন্য কেউ যোগ হতে চায় তাকেও আমরা নেব ইনশাআল্লাহ। আজকের মতো আপনাদের কাছ থেকে, সবার কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোড়ল জিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আল্লাহ হাফিজ।